আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আছে আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স টার্গেট জিএমসির আইসিইউ উইকের পক্ষ থেকে আমাদের বিগত 7 বছরের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আজকের ক্লাসে আমরা বায়োলজি প্রথম পত্রের বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিভাবে কোথা থেকে এসেছে কি রকম ভাবে তোমাদের আসতে পারে সবকিছু নিয়ে আজকে হৃদয় ভাইয়া তোমাদের সামনে হাজির হয়েছি। ভাইয়া তোমাদেরকে সলভ করাবো, তোমাদেরকে শেখাবো এবং তুমি আজকের ক্লাসের মাধ্যমে তুমি উদ্ভিদ বিজ্ঞানের কতটুকু পড়তে হবে, কতটুকু জানতে হবে, কিভাবে আসতে পারে প্রশ্নগুলো সবকিছুর ধারণা পাবা। ওকে, এবং যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা আমাদের ক্যাপশনে দেখবা এবং কমেন্টেও কোর্স লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি প্রোমো কোড ব্যবহার করে তুমি কিন্তু কোর্স পারচেজ করতে পারো এবং আমাদের সাথে তোমার যাত্রাটা শুভ হবে। এবং হৃদয় ভাইয়া তোমাদেরকে আজকে বায়োলজি ফার্স্ট পেপার, কালকে তোমাদের বায়োলজি সেকেন্ড পেপারের কিন্তু হবে। তো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন তোমার ফ্রেন্ডরা তোমার সাথে লেকচারে জয়েন করতে পারে। ওকে, দেখি আমাদের সাথে আমাদের লাইভটা ইউটিউব এবং ফেসবুক দুই জায়গা থেকেই চলমান থাকবে। দেখি সবার কেমন কি অবস্থা। ওকে, ওকে, সো প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের মাধ্যমে তুমি বুঝবা যে মেডিকেলে কিরকম প্রশ্ন এসেছে এবং কিরকম প্রশ্ন সামনে আসতে পারে এবং কিভাবে তোমার অ্যাপ্রোচ করা উচিত সবকিছু কিন্তু তুমি আজকের এটার মাধ্যমেই বুঝে যাবা। ওকে, ওকে, তাহলে চলো আমরা শুরু করে দেই আমাদের আজকের এই আইসিইউ উইকের আমরা হচ্ছে যে প্রশ্ন ব্যাংকের সলভ সিরিজের এই জায়গাটাতে। ওকে, আচ্ছা আসো, দেখো প্রথমত কি বলা হচ্ছে, কোষ বিভাজনের সময় আমাকে কি বলছে, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু। কোষ প্লেট তৈরিতে এই যে অঙ্গাণু কোষের গঠন, এই চ্যাপ্টারটা যখন তুমি যাবা প্রথমেই এই গলগি বডির থেকে তোমার প্রশ্ন আসবেই, গলগি বডি থেকে তোমার প্রশ্ন থাকবেই। তো এখানে দেখো এই যে কোষ প্লেট তৈরি, এইটার অ্যান্সারটা কি হবে, কোষ প্লেট তৈরির এটা হবে ভাইয়া বলো তো গলগি বস্তু। ঠিক আছে, গলগি বস্তু। এখন এই জায়গায় একটু খেয়াল করো ভাইয়া, এই যে গলগি বস্তু আরো অনেকগুলো কাজ করে, যেমন ও শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, এটাও তোমাদের যে কোনো সময় আসতে পারে। হ্যাঁ, শুক্রাণুর অ্যাক্রোজোম সে তৈরি করে, শুক্রাণুর অ্যাক্রোজোম সে তৈরি করে। ঠিক আছে, কোষ বিভাজনের সময় মাঝখানে একটা প্লেট তৈরি করে দেয়, সেটাও গলগি বডি কাজ করে। তারপরে গলগি বস্তু একই সাথে তোমার লাইসোজোম তৈরি করে, হ্যাঁ, লাইসোজোমকে ঝিল্লিবদ্ধ করে, এই কাজগুলো কিন্তু গলগি বডি করে থাকে। সে কোষের এনজাইম বের করে দেয়, কোষের ভিতরের পানি বের করে দেয় এবং এই গলগি বডি কিন্তু বিভিন্ন শর্করাকে তৈরি করে, এজন্য ওকে আরেকটা নামও বলা হয়, এই গলগি বডিকে কি বলা হয় বলতো ভাইয়া, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কি বলা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কেন, কারণ ভাইয়া গলগি বডিতে আমার অনেক শর্করা তৈরি হয়, এই জন্য কার্বোহাইড্রেট ফ্যাক্টরি।
আরেকটা ব্যাপার গলগি বডি নিয়ে খেয়াল করো, গলগি বডিতে কি বলছে, এটাকে কোষের ট্রাফিক পুলিশও বলে। এটাকে কি বলে? কোষের ট্রাফিক পুলিশ। ওকে, তাহলে কোষের ট্রাফিক পুলিশ কোনটা? কোষের ট্রাফিক পুলিশ হচ্ছে গলগি বডি। কোষের ট্রাফিক পুলিশ কোনটা? গলগি বডি। ওকে, কোষের ট্রাফিক পুলিশ গলগি বডি। এইভাবে তোমার হচ্ছে বিভিন্ন তথ্যগুলো আমাদের এখান থেকে চলে আসে। এরপরে আসি আমরা এখানে, দেখো নিচের কোনটি পিউরিন বেজ? আমাকে বলছে প্রশ্নটা কি, দেখো নিচের কোনটি পিউরিন বেজের? আচ্ছা, পিউরিন বেজ দুই ধরনের, একটা পিউরিন আর একটা পাইরিমিডিন। কি বলছে? বেজ দুই ধরনের, পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। ওকে, এই যে পিউরিন বেজ, এই পিউরিন বেজে কি কি থাকে? অ্যাডেনিন আর গুয়ানিন। ওকে, অ্যাডেনিন আর গুয়ানিন। আর পাইরিমিডিনে কি কি থাকে ভাইয়া বলো তো? সিইউটি, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। তাহলে আমাকে যখন বলছে নিচের কোনটি পিউরিন বেস, দেখো এটা 24-25 প্রশ্ন, তাহলে আমার অ্যান্সার কি হবে? এই যে দেখো অ্যাডেনিন আর গুয়ানিন। তাহলে আমি এখান থেকে অ্যান্সার দিয়ে দিব অ্যাডেনিন। দেখেছো? ইজি, রাইট? ওকে, এরপরে আসি আমরা, দেখো এই দিক থেকে তারপরের প্রশ্নটা দেখি আমাদের কি এসেছিল। সেন্ট্রোমিয়ারের বিষয়ে কোনটি সঠিক? সেন্ট্রোমিয়ার নিয়ে। আচ্ছা, সেন্ট্রোমিয়ার কি ছিল মনে আছে? সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রো মানে কি? সেন্টারে থাকবে। কিসের সেন্টারে? ক্রোমোজোমের সেন্টারে। মানে এইরকম দেখো, এই তাহলে এই যে ক্রোমোজোমের সেন্টারে থাকবে এটা। ওকে, ক্রোমোজোমের সেন্টারে থাকবে কে? সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের সেন্টারে থাকবে কে? ক্রোমোজোমের সেন্টারে থাকবে সেন্ট্রোমিয়ার। ওকে, ফাইন। এরপরে আসো এই দিক থেকে আমাদের কি বলছে। এখন এই দুইটা কি? বাহু। এগুলো কি? বাহু। ওকে, নরমাল বাহু, এগুলো তো থাকবে। এই সেন্ট্রোমিয়ারটা তোমার কি হয়? ওই যে কোষ বিভাজনের সময় মাকুতন্তু সুতাগুলো থাকে না, এই সুতাগুলোর সাথে সে যুক্ত হবে। এই যেরকম সুতাগুলোর সাথে তার এটা যুক্ত হবে। তাহলে এখানে দেখো কি বলছে, মাকুতন্ত্রের সাথে, এটা মাকুতন্তু হবে, যাই হোক, মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করে। তাহলে এই যে আমরা কোষ বিভাজনে পড়েছিলাম এরকম মাকুতন্তু আছে, এই মাকুতন্তুর সাথে আমার এটাকে যুক্ত করবে কে? এই মাকুতন্তুর সাথে এটাকে যুক্ত করবে, ঠিক আছে, মাকুতন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। মাকুতন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। তো এইটা বলা হচ্ছে তোমার ওর ক্ষেত্রে। তাহলে এটা আমার কারেক্ট অ্যান্সার, যে মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করে। এখন সেন্ট্রোমিয়ার বিষয়ে দেখো, বাকিগুলো শুধুমাত্র প্রাণী কোষে থাকে না, এটা উদ্ভিদ কোষেও থাকে। সেন্ট্রোমিয়ার সেন্ট্রিওল থাকে। সেন্ট্রোমিয়ার মানে সেন্ট্রিওল তো আলাদা জিনিস, এটা আবার সেন্ট্রোমিয়ারে কেন? সেন্ট্রিওল তো আলাদা একটা অঙ্গাণু, রাইট? আলাদা একটা অঙ্গাণু, সো ও তো এখানে থাকবে না, এই ব্যাপারটা। ওকে, ফাইন। তো এখানে তোমাদের আর কিছু লাগতেছে না, এটা ইজি। এবার দেখো কি বলছে, প্রাণীকোষ সম্পর্কে কোনটি সঠিক? আমাকে বলছে কি, দেখো প্রশ্নে প্রাণীকোষ সম্পর্কে কোনটি সঠিক। তো যখন আমি প্রাণীকোষ নিয়ে কথা বলবো, দেখো প্রাণীকোষে কি কি থাকবে? দেখো, প্রাণীকোষ আর উদ্ভিদ কোষের মধ্যে বেসিক পার্থক্য কি? যেমন প্রাণীকোষে কোনো কোষ প্রাচীর নাই। প্রাণীকোষে কি নাই? কোষ প্রাচীর নেই। এরকম কোনো কোষ প্রাচীর প্রাণীকোষে থাকে না, ঠিক আছে? প্রাণীকোষে এরকম কোনো কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, এটা থাকে না। তারপরে প্রাণীকোষে তোমার কোনো প্লাস্টিড থাকে না। প্লাস্টিড এটা নাই, প্লাস্টিড নেই। প্রাণীকোষে তোমার কি থাকে না? এই কোষ গহ্বর মানে থাকে ছোট, মানে ওইরকম বড় কোষ গহ্বর থাকে না। বড় কোষ গহ্বর নেই, এগুলা। তাহলে প্রাণীকোষ সম্পর্কে আমরা এটা বুঝলাম। এখন আসো এই জায়গায় আমাকে কি বলছে, যে দেখো কোষে সেন্ট্রোজোম থাকে। হ্যাঁ, আচ্ছা, প্রাণীকোষ সম্পর্কে কোনটা সঠিক? কোষে সেন্ট্রোজোম থাকে। আচ্ছা, সেন্ট্রিওল। আবার মনে রাখবা, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে না। প্রাণীকোষে সেন্ট্রিওল মানে সেন্ট্রোজোম, যেটা আমরা বলি সেন্ট্রোজোম মানে কি? সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার, এদেরকে একত্রে আমরা কি বলবো? সেন্ট্রোজোম, ঠিক আছে? সেন্ট্রোজোম বলি। তাহলে এই যে কোষের ভিতরে সেন্ট্রোজোম, এটা প্রাণীকোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। তার মানে এখানে প্রাণীকোষ সম্পর্কে কোষে সেন্ট্রোজোম থাকে, এটা সঠিক। আচ্ছা, সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে, এই সঠিক।
এটা ভাইয়া ভুল, ওদের তো থাকে না। আমি বলছি প্লাস্টিড, এই যে ক্লোরোপ্লাস্ট, এগুলা প্রাণী কোষে নাই। সঞ্চিত খাদ্য সাধারণত শ্বেতসার না। প্রাণীদের কি সঞ্চিত খাদ্য কোনটা জানো? গ্লাইকোজেন। আমাদের সঞ্চিত খাদ্য কোনটা ভাইয়া? গ্লাইকোজেন। তাহলে আমাদের যদি বলে প্রাণী দেহে সঞ্চিত খাদ্য কোনটা, তুমি বলবা গ্লাইকোজেন, শ্বেতসার না। আচ্ছা, বড় কোষ গহ্বর থাকে, আমি তো মাত্র বললাম এখানে বড় কোষ গহ্বর থাকে না, কোষ গহ্বরটা ছোট, মানে বড় কোষ গহ্বর নেই, এটা উদ্ভিদে থাকে। প্রাণী দেহে ছোট কোষ গহ্বর থাকলে থাকতে পারে। সো এগুলো দেখো, এই তিনটাই ভুল। সঠিক কোনটা? এটা যে সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোম থাকে। তাহলে এই জাতীয় তোমাকে এরকম প্রাণী কোষ, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য থেকে তোমাকে কিন্তু প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ভালো করে পড়ে ফেলতে হবে। ওকে, তারপরে আসি আমরা, দেখো কি বলছে, নিচের কোনটি লাইসোজোমের বৈশিষ্ট্য? আচ্ছা, লাইসোজোম নিয়ে খুবই কমনলি অনেক কিছু আসে। যেমন লাইসোজোমকে কি বলে জানো? লাইসোজোম ওর ভিতরে থাকা হাইড্রোলাইটিক এনজাইমগুলো, লাইটিক মানে কি? ধ্বংস করে। তাহলে ওরা কি করবে? হাইড্রোলাইটিক এনজাইমগুলো ধ্বংস করতে পারে। হাইড্রোলাইটিক এনজাইমগুলো কি করতে পারে? ধ্বংস করতে পারে। সো এই যে হাইড্রোলাইটিক এনজাইম, এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো কি করবে? ওকে ধ্বংস করবে। এখন এই জন্য এই লাইসোজোম যেহেতু নিজেই নিজের কোষকে ধ্বংস করে, এই জন্য আমরা লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলি, বা আরেকটা নাম আমরা বলি সুইসাইডাল ব্যাগ। আরেকটা নাম আমরা কি বলবো বলতো? সুইসাইডাল ব্যাগ। ঠিক আছে, সুইসাইডাল ব্যাগ। তো এটা হচ্ছে লাইসোজোমের বৈশিষ্ট্য। আচ্ছা, মানে একটা আলাদা নাম। আচ্ছা, লাইসোজোম কি কাজ করে জানো? লাইসোজোম ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে মেরে ফেলে। লাইসোজোম তোমার শুক্রাণুর গঠনেও থাকবে। ঠিক আছে, লাইসোজোম অটোলাইসিস করে কোষের, এগুলো করে। লাইসোজোমের ভিতরে এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম থাকে। আচ্ছা, এটা বিক্ষিপ্তভাবে সাইটোপ্লাজমে থাকে না, এরকম কিছু না। বাহ্যিক আবরণী থাকে না, ওর একটা আবরণী থাকে, এই যে এরকম একটা আবরণী লাইসোজোমে থাকে। সো এটাও ভুল। আচ্ছা, প্রোটিন সংশ্লেষণ প্রধান কাজ। লাইসোজোমের প্রধান কাজ কি? জীবাণু ভক্ষণ করা, জীবাণুকে মেরে ফেলা। তো এটাও ভুল। তাহলে ঠিক কোনটা? দেখো, ও বিভিন্ন ধরনের এনজাইম থাকে। তাহলে লাইসোজোমের ভিতরে আমার এই যে ভিতরের এই জায়গাটাতে আমার হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। কি থাকবে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, সবাই এটা বুঝতে পারছো? ওকে, মনে থাকবে। ওকে, কোনটি, দেখো কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? নিউক্লিয়াসের জন্য সঠিক। একটা নিউক্লিয়াসকে কি বলে? কোষের প্রাণ কেন্দ্র, কোষের মস্তিষ্ক বলা হয়। একটা নিউক্লিয়াসকে আমরা কি বলি বলতো? ওকে বলা হয় কোষের মস্তিষ্ক। হ্যাঁ, কোষের মস্তিষ্ক, অথবা আমরা আরেকটা নাম ওইভাবে বলি প্রাণ কেন্দ্র। ঠিক আছে, প্রাণ কেন্দ্র। কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র মানে ও সবকিছু কি করে? নিয়ন্ত্রণ করে। তো এখানে দেখো, এই যে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাহলে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এটা হইতে পারে যে সঠিক, যে হ্যাঁ ও কোষের সবকিছু নিয়ন্ত্রণ করতেছে এটা। আচ্ছা, ক্ষুদ্রাকৃতির নিউক্লিওলাই না, মানে একটু বড়ই নিউক্লিওলাই থাকে, কোনো ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে না। নিউক্লিয়াসে একটা আবরণ থাকে, তাই না ভাইয়া? আমরা পড়েছি দ্বিস্তরী আবরণ। নিউক্লিয়াসে কি থাকে? দ্বিস্তরী আবরণ থাকে। তাহলে এটাও হইলো। নিউক্লিওপ্লাজমে অবস্থান করে। নিউক্লিয়াস কি নিউক্লিওপ্লাজমে থাকে নাকি নিউক্লিয়াসের ভিতরে? এই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম থাকে। তার মানে এইটা ভুল। হ্যাঁ, কথা বলছে নিউক্লিওপ্লাজম অবস্থান করে, কথাটা হবে উল্টা, যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম থাকে, এরকম হবে। তাহলে এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল। ঠিক কোনটা? কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তার মানে কোষের যাবতীয় যত ধরনের কাজ আছে সবকিছু কে নিয়ন্ত্রণ করে? ও নিয়ন্ত্রণ করে। ওকে, গুড। এই মনোযোগ দাও ক্লাসে। এবার দেখো, তারপরে এখান থেকে মানুষের সোমাটিক কোষে কয়টি অটোজোম থাকে? কি বলছে? মানুষের সোমাটিক কোষে, কি কোষে? সোমাটিক, ঠিক আছে। এই সোমাটিক কোষে কয়টি অটোজোম থাকে? তাহলে অটোজোম
22 জোড়া। কয় জোড়া? 22 জোড়া থাকে। আর এক জোড়া কি? সেক্স ক্রোমোসোম। তাহলে 22 জোড়া হচ্ছে অটোজোম, 22 জোড়া হচ্ছে অটোজোম, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোসোম। এটা ঠিক আছে। তাহলে এই যে 22 জোড়া, এই 22 জোড়া কি মানে 44, 22 জোড়া মানে কি 44। তাহলে আমাকে যদি বলো অটোজোম কয়টা, অটোজোম হচ্ছে 44টা, আর বাকি দুইটা হচ্ছে সেক্স ক্রোমোসোম। ওকে, গলগি কমপ্লেক্স কোনটি সংশ্লেষ করে না? প্রশ্ন, গলগি কমপ্লেক্স কোনটি তৈরি করে না? করে না, তৈরি করে না। আচ্ছা ঠিক আছে, দেখো ওকে, দেখো গলগি কমপ্লেক্স কোনটি তৈরি করে না, কোনটি সংশ্লেষ করে না? ও এনজাইম তৈরি করে, গলগি এনজাইমের সাথে কানেক্টেড আছে। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, লাইসোজোম তৈরি করে। ও তৈরি করে না যেটা রাইবোজোম, ও কখনো রাইবোজোম তৈরি করে না। গলগি বডির কাজেই কিন্তু আমরা বলছি যে ভাই ও এনজাইম নিঃসরণ করে, ও শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। ও আমি বলেছিলাম কিন্তু শুরুতেই যে দেখো গলগি বডি থেকে কিন্তু অনেকটা আসার মতো জায়গা, ঠিক আছে। তো এই যে দেখো এই তিনটাই সে কিন্তু তৈরি করে, সে করে না কোনটা? রাইবোজোমকে সে তৈরি করে না, ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা জিনিস শিখে নাও, ওই গলগি বডি এইটার সাথে করে যে আসতে পারে অন্য নাম, অপর নামটা কি? গলগি বডির অপর নাম কি জানো ভাইয়া? গলগি বডির অপর নাম হচ্ছে, এভাবে মনে রাখবা, দিল। এভাবে মনে রাখবো আমরা দিল। তাহলে দিল কিভাবে? ডিকটায়োজোম, ডিকটায়োজোম, ঠিক আছে, ইডিওজোম, 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 এবং হচ্ছে লাইপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া, ঠিক আছে। এটা তাহলে ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া। তাহলে এইগুলা হচ্ছে তোমার ওর মধ্যে ব্যাপার। ওকে, নিচের কোন জীবে আদিকোষ থাকে? হ্যাঁ দেখো কি বলছি, নিচের কোন জীবে আদিকোষ থাকে? আচ্ছা দেখো আদিকোষ কাদের থাকে? ব্যাকটেরিয়া, হ্যাঁ, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট, এইসব জায়গায় আদিকোষটা থাকে। মানে আদিকোষটা একটু লোয়ার এনিম্যাল বা এদের মধ্যে থাকবে। তো এখানে দেখো ব্রায়োফাইট, ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, আমার কথার মধ্যেই আছে ব্যাকটেরিয়াতে আদিকোষ থাকবে, তাই না? উদাহরণে আমরা পড়ছি ব্যাকটেরিয়া, ইস্ট, হ্যাঁ, নীলাভ সবুজ শৈবাল, এদের মধ্যে আদিকোষ থাকে। তাহলে এখানে ব্যাকটেরিয়া আছে। এখন আদিকোষে কিছু বৈশিষ্ট্য শিখে রাখবা, যে আদিকোষে কোন ধরনের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, অঙ্গাণু থাকে না, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এইসব কিছু থাকে না, নিউক্লিয়াস থাকে না, এবং ওর রাইবোজোমটা থাকে। তবে আদিকোষের রাইবোজোমটা কেমন? 70S রাইবোজোম। ওর রাইবোজোমটা কেমন? 70S রাইবোজোম। যদি বলে ভাইয়া 80S রাইবোজোম কার আছে? 80S রাইবোজোমটা থাকবে হচ্ছে মানে যারা প্রকৃত কোষ, মানে আমাদের মধ্যে 80S রাইবোজোমটা থাকে। ওকে, আচ্ছা তাহলে আমরা আদিকোষের ব্যাপারে, আদিকোষ, প্রকৃত কোষের, এগুলো থেকেও তোমাকে টুকিটাকি প্রশ্ন আসতে পারে। আমরা এটাও একটু দেখে নিলাম। এবার আসো, বলছে আমাকে নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? হ্যাঁ, উদ্ভিদ কোষে থাকেই না এমন কোনটা? আচ্ছা উদ্ভিদ কোষে থাকে না, দেখো উদ্ভিদ কোষে কি কি থাকবে? প্রথম কথা, উদ্ভিদ কোষে, হ্যাঁ, উদ্ভিদ কোষে কি কি থাকবে? তো এক, প্লাস্টিড, 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 ঠিক আছে, প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকবে। হ্যাঁ, ওই ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট থাকে। সঞ্চিত খাদ্য শ্বেতসার, ইংরেজিতে যেটাকে বলি স্টার্চ, এটাও থাকবে। কোষ প্রাচীর, সেন্ট্রোজোম। আচ্ছা সেন্ট্রোজোম আমরা কোথায় পড়ছি? কোষ প্রাচীর তো থাকে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে। হ্যাঁ, তাহলে থাকে না কি? থাকে না হচ্ছে এই যে ভাইয়া সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমটা প্রাণী কোষে থাকে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার এখানে কি? আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে সেন্ট্রোজোম। কারণ এটা কোথায় থাকে? এটা ভাইয়া উদ্ভিদ কোষে থাকে না, এটা থাকবে প্রাণী কোষে। এটা কোথায় থাকবে? প্রাণী কোষে। ঠিক আছে ভাইয়া, এটা কোথায় থাকবে? প্রাণী কোষে। ওকে, ওকে, এবার দেখো জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে। আচ্ছা কোষের যেমন জন্ম হয়, কোষের মৃত্যুও হয়। এখন কোষের মৃত্যু দুই ভাবে হয়। একটা হচ্ছে জেনেটিক ভাবে, মানে আগে থেকে পূর্ব পরিকল্পিত,
যে ওর এই টাইমে ও মারা যাবে। ঠিক আছে, তাহলে এই যে জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলি আমরা? এটাকে বলে অ্যাপোপ্টোসিস। কি বলে এটাকে? অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস মানে কি? নেক্রোসিস হচ্ছে ভাইয়া পুষ্টি নাই, পুষ্টির অভাবে মৃত্যু হয়েছে। কিসের অভাবে? পুষ্টির অভাবে হয়েছে। এটাকে কি বলে? পুষ্টির অভাবে যদি হয় তাহলে এটাকে বলে, হয়ে গেল, পুষ্টির অভাবে হলে এটাকে আমরা বলবো নেক্রোসিস। পুষ্টির অভাবে যদি কিছু হয় এটাকে আমরা কি বলবো বলতো? এটাকে আমরা বলবো নেক্রোসিস। ঠিক আছে, নেক্রোসিস। তাহলে পুষ্টির অভাবে নেক্রোসিস, আর যদি জেনেটিক ভাবে হয় তাহলে তোমার অ্যাপোপ্টোসিস। এখন এগুলো কি জানো? মেটাস্টেসিস মানে কি? মেটাস্টেসিস হচ্ছে এই যে টিউমারটা ছড়ানো। মেটাস্টেসিস কি? মেটাস্টেসিস হচ্ছে টিউমার দেহে ছড়িয়ে পড়া। এই ঘটনাটাকে আমরা কি বলি? টিউমার ছড়িয়ে পড়া। এটাকে আমরা কি বলবো বলতো? এটাকে আমরা বলি মেটাস্টেসিস। ঠিক আছে, টিউমারটা ছড়িয়ে পড়তেছে। জাস্ট এক মিনিট, চোখ দিয়ে না সব নম্বরের বানানটা নাম দেখে বানান ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বানান ঠিক আছে। ওকে, ওকে, এবার আসো জেনেটিক ম্যাপ। হ্যাঁ, জেনেটিক ম্যাপ তৈরি করা হয়। ওকে, দেখো জেনেটিক ম্যাপ তৈরি করা হয় কিসে? আমি এখানে যদি আমাকে বলে জেনেটিক ম্যাপ, এটা আমরা কি করি? আচ্ছা দেখো, ক্রসিং ওভারের শতকরা হার থেকে, মিওসিসের বিয়োজন থেকে তো এগুলো করি না। মাইটোটিক ইন্ডেক্স দিয়ে তো আমরা দেখি যে কতগুলা কোষ মাইটোসিসে অংশগ্রহণ করছে, এটাও না। কোষে ক্রোমোজোমের অবস্থান থেকে, এটা দিয়ে তো আমরা জেনেটিক ম্যাপ আমরা তৈরি করি। একটা ম্যাপ বানাইতে হবে, তাহলে তুমি কি দেখবো? ওর বৈচিত্র্যটা দেখবা। বৈচিত্র্য কোথায় দেখবা? বৈচিত্র্য দেখতে গেলে তোমার ক্রসিং ওভার দেখতে হবে। তাহলে অ্যান্সার কি? ক্রসিং ওভার। তাহলে এটার এগুলো কি হবে? ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার থেকেও তোমাদের আসে। যেমন ক্রসিং ওভার কোন উপধাপে ঘটে বলতো? মায়োসিসের কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে বলতে পারবা? মায়োসিসের কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে? মায়োসিসের যেই ইয়েতে ঘটে সেটা হচ্ছে আমাদের বলা হয় যে তোমার প্যাকাইটিন। তো প্যাকাইটিনে আমাদের ক্রসিং ওভার ঘটে। এই যে ধাপগুলো, প্যাকাইটিনে ক্রসিং ওভার, এই ব্যাপারগুলো মায়োসিস থেকে আসে। প্যাকাইটিন, জাইগোটিন, এই দুইটা ধাপই তোমাদের এখান থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়? এই যে এই টাইপের প্রশ্ন, কোনটি সঠিক নয়, ভুল কোনটা? আচ্ছা দেখি এখানে কি বলছে? ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়। কি বলছে? ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়। ক্রোমোজোমে লুপ সৃষ্টি হয়। ক্রোমোজোমগুলো এককভাবে থাকে, ক্রোমোজোম অপরিবর্তিত থাকে। হ্যাঁ, এটা বলছে। আচ্ছা, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়, ঠিক আছে, ক্রোমোজোমগুলো এককভাবে থাকে, অপরিবর্তিত থাকে। ক্রোমোজোমে লুপ মানে মাইটোসিসে, মাইটোটিক মেটাফেজে কি ক্রোমোজোমে লুপ সৃষ্টি হয়? বলো, ক্রোমোজোমে কি লুপ সৃষ্টি হয়? লুপ সৃষ্টি হয় না। তাহলে এইটা হচ্ছে আমার এখানে ভুল। ওকে, হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে এটা সবাই অ্যান্সার করো, অ্যান্সার করো। কি হবে? বি। ভেরি গুড, বি। এটার অ্যান্সার কি হবে? বি। ক্রোমোজোমে লুপ সৃষ্টি হয়, ক্রোমোজোমে লুপ সৃষ্টি হয়। আচ্ছা গেল এটা। এরপরে আসো, দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক? হ্যাঁ, দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক বলছে? আচ্ছা, তো দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক? আমাকে বলছে মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে, মিউটেশনের মাধ্যমে সন্তানের সঞ্চারিত হয়। ওকে, দেহকোষের ক্ষেত্রে আচ্ছা মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে, মিওসিস না মাইটোসিস? তাহলে এটা হয় কি? মাইটোসিস এসে করে। সে দেহকোষ কিভাবে করে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে করে। আচ্ছা, মিউটেশনের মাধ্যমে সন্তানের সঞ্চারিত হয়। মিউটেশনের মাধ্যমে তো, মিউটেশন তো আলাদা, মিউটেশন তো জিনের পরিবর্তন হয়ে যাওয়া, ওটার সাথে এখানে কিছু না। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এই যে দেখো, দেহকোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে।
হ্যাপ্লয়েড ক্রোমোজোম ওখানে ডিপ্লয়েড থাকে, দেহকোষে কি থাকে এটাও না, দেহকোষে ডিপ্লয়েড থাকবে, তাই না, ডিপ্লয়েড সংখ্যক থাকে। আচ্ছা, দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে, এইটা ইম্পর্টেন্ট। এই যে আমাদের দেহকোষের এই দেহকোষগুলা এরা কিন্তু যে দেহের বিভিন্ন কোষে এরা বিভেদিত হয়, পরিবর্তনটা হয়ে যায়, ঠিক আছে, তাদের বিভিন্ন কোষে সে নিজেকে পরিবর্তন করতে পারে। ওকে, সে পরিবর্তন করতে পারে, এই কথাটাই তোমার বলছে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? এটাকে বলা হয় দেখো ক্যারিওকাইনেসিস। তো আমরা জানি নিউক্লিয়াসের বিভাজন কিসে? নিউক্লিয়াসের বিভাজন এটারে বলে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে, সাইটোপ্লাজমের যে বিভাজন, ঠিক আছে, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। ওকে, সাইটোকাইনেসিস। আচ্ছা, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস। নিচে এবার আসো, নিচের কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয়? এই যে এনজাইমের ব্যবহার মেডিকেল অ্যাডমিশনের জন্য ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনজাইমের ব্যবহারটা যে কি, কোনটা কোথায় ব্যবহৃত হয় এটা ভালো করে দেখে নিতে হবে। তো আমি যদি বলি যে জমাট রক্ত গলাতে কোনটা হবে, তাহলে দেখো এখানে কি বলছে, এই যে ট্রিপসিন, ইউরিয়াজ, ইউরোবাইলেজ। তাহলে আমরা জানি এটা বইয়ে আছে কোষ রসায়ন চ্যাপ্টারে যে ইউরোবাইলেজের মাধ্যমে জমাট রক্ত গলানো যায়। আচ্ছা, এখন বুঝলাম ভাইয়া ইউরোবাইলেজ। এখন ট্রিপসিন কি কাজ করে? ট্রিপসিন চোখের ছানির যে অপারেশন হয়, চোখের ছানির অপারেশন, ওকে, চোখের ছানির অপারেশনে এটা করে। এরপরে আসো ইউরিয়াজ, তো ইউরিয়াজের মতো পেপসিন, ঠিক আছে, পেপসিন তো আমরা জানি এটা হচ্ছে ওই প্রোটিন পরিপাকের সাথে পেপসিনটা জড়িত, ঠিক আছে, পেপসিন জড়িত এগুলাই। তো ইউরিয়াজ কি করে? ইউরিয়াকে ভাঙে। ইউরিয়াজের কাজ কি? ইউরিয়াকে ভাঙা। আর ইউরোবাইলেজ হচ্ছে এই জমাট রক্ত গলাতে ইউরোবাইলেজটা ব্যবহৃত হয়। তাহলে এই যে বিভিন্ন ব্যবহারগুলো দেখছো ভাইয়া, এই রিলেটেড এই যে এনজাইমের ব্যবহার, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। গ্লাইকোজেন বিষয়ে কোনটি সঠিক? আমাকে বলছে গ্লাইকোজেন বিষয়ে কোনটি সঠিক। তো গ্লাইকোজেন বিষয়ে কোনটি সঠিক একটু ভাইয়া আলোচনা, মানে চিন্তা করো গ্লাইকোজেন বিষয়ে কোনটা সঠিক হবে। তো এখানে আমি যদি দেখি যে দেখো গ্লাইকোজেনের ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যে গ্লাইকোজেন কি? এটা একটা পলিস্যাকারাইড। তোমরা জানো এটা জানো, শিখে নাও গ্লাইকোজেন কি। এটা একটা পলিস্যাকারাইড। গ্লাইকোজেন কি? পলিস্যাকারাইড। ওকে, পলিস্যাকারাইড। গ্লাইকোজেন হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, এটা গেল। হ্যাঁ, মানে অনেক শর্করা, মানে অনেক দুগুলা গ্লুকোজ মিলে এটা হবে। আচ্ছা, এখন দেখো এই গ্লাইকোজেন দিয়ে আমাদের, গ্লাইকোজেন কোথায় থাকে? আমাদের এই যে পেশি, যকৃত, এই জায়গায়ও থাকে। যকৃত ও পেশিতে এই গ্লাইকোজেন জমা থাকে। পেশিতে এটা কি থাকে? জমা থাকে। যকৃত পেশিতে জমা থাকে। ওকে, এই কথা বলছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই জায়গায় যদি একটু আলোচনা করি, দেখো প্রথম পয়েন্ট বেশি, এটা বেশি না পেশি হবে। পেশির কাজে শক্তির যোগান দেয় উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য। গ্লাইকোজেন কিন্তু কি ভাইয়া? এটা কিন্তু প্রাণীর সঞ্চিত খাদ্য। কাদের? প্রাণীর, মানে আমাদের প্রাণীর কি এটা বলতো? প্রাণীর সঞ্চিত খাদ্য হচ্ছে কে? গ্লাইকোজেন, ঠিক আছে। এবং গ্লাইকোজেন ঠান্ডা পানিতে সাসপেনশন দ্রবণ তৈরি করে। গ্লাইকোজেন ঠান্ডা পানিতে কি তৈরি করে? সাসপেনশন দ্রবণ তৈরি করে। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে পেশির কাজে ও শক্তির যোগান দেয়। এইটা হচ্ছে এখানে তথ্য।
ঠিক আছে। আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, এটা কার বৈশিষ্ট্য জানো? এটাও শিখে রাখো। এটা হচ্ছে আয়োডিন দ্রবণে নীল বর্ণ, এটা হচ্ছে স্টার্চ। ঠিক আছে, স্টার্চ আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, পানিতে সম্পূর্ণভাবে দ্রবণীয়। শোনো, যত পলিস্যাকারাইড যৌগ আছে সেগুলো একটাও পানিতে দ্রবণীয় না, এরা সবাই পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, যত পলিস্যাকারাইড আছে এরা পানিতে কি অদ্রবণীয়। সবসময় এটাই মাথায় রাখবা, পলিস্যাকারাইড মানে পানিতে অদ্রবণীয়। যারা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এরা পানিতে দ্রবণীয়, অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে এখানে এটাও ভুল। মানে সঠিক কোনটা? এরা পেশির কাজে যোগান দেয়। এই যে আমাদের পেশি, এগুলাতে এই ইয়ের অবদান আছে। আচ্ছা, জীবদেহে বিভিন্ন লিপিডের ভূমিকা বিষয়ে কোনটি সঠিক? লিপিডের ভূমিকার ক্ষেত্রে দেখো 23-24 আসছে। তো কি বলছে? কোলেস্টেরল কোষ আবরণীর তারল্যতা বৃদ্ধি করে। ওকে, কোষ আবরণীর তারল্যতা বৃদ্ধি করে। ফসফোলিপিড আয়নকে স্থির রাখে। ওকে, মহিলাদের এলডিএল হৃদরোগের ঝুঁকি কমায়। হ্যাঁ, হৃদরোগের না। এই যে দেখো, ফসফোলিপিড আয়নকে স্থির রাখে। ফসফোলিপিড কি করে? আয়নকে মানে আয়নের বাহক হিসেবে কাজ করে। ফসফোলিপিড কি? আয়নের বাহক, পরিবহন করায়, স্থির রাখে না, পরিবহন করায়। আয়নকে পরিবহন করায় কে? ফসফোলিপিড। তাহলে এটা সঠিক না। কোলেস্টেরল কোষ আবরণীর তারল্যতা বৃদ্ধি করে, এটাও সঠিক না, কোলেস্টেরল এটা করে না। আচ্ছা, মহিলাদের এলডিএল হৃদরোগের ঝুঁকি কমায়। এলডিএল কমায় না, এইচডিএল। এইচডিএল হৃদরোগের ঝুঁকি কমায়, তাই না? আমরা জানি এইচডিএলটা এখানে হৃদরোগের ঝুঁকিটা কমায়। তাহলে এটাও ভুল। সঠিক কি জানো? এই লিপিড উদ্ভিদে বর্ণ সৃষ্টি করে। লিপিড উদ্ভিদে কালার, বর্ণ মানে কি? রং, রং দেয়। যেমন এই যে ক্যারোটিন, আমরা যে পড়ি না ক্যারোটিন, হ্যাঁ, এই যে গাজরে ক্যারোটিন থাকে, কমলা রঙের ক্যারোটিন, আমরা জ্যান্থোফিল, এগুলো কি? এগুলো এক ধরনের লিপিড। তাহলে এই যে ক্যারোটিনের কথা বলি, জ্যান্থোফিল, এরা কি? এরা এক ধরনের লিপিড। ওকে, রাইবোজ। ওকে, দেখো কি বলছে? রাইবোজ। হ্যাঁ, রাইবোজ। এই দেখো রাইবোজ। তো রাইবোজ এটা কি জানো? রাইবোজ হচ্ছে, দেখো মেডিকেল এই কোষ রসায়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রায় প্রশ্ন আসছে, সামনেও আসবে। আচ্ছা দেখো, কোষ রসায়নে কি বলছে? রাইবোজ 5 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 5 কার্বন বিশিষ্ট সুগার। রাইবোজ কি? 5 কার্বন বিশিষ্ট সুগার। আচ্ছা, এই রাইবোজ কোথায় থাকে জানো? আরএনএ তে থাকে। রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএ তে থাকে। এটা কোথায় থাকে? আরএনএ তে থাকে। ওর গলনাঙ্ক কত জানো? গলনাঙ্ক মানে ওকে গলানোর জন্য কত তাপমাত্রা লাগবে? 95 ডিগ্রি সেলসিয়াস। কত? 95 ডিগ্রি সেলসিয়াস। এই রাইবোজে 5 কার্বন থাকে, তাহলে ওরা কি বলা যায়? ওরা কি পেন্টোজ বলা যায় না? পেন্টোজ, পেন্টো মানে 5। হ্যাঁ, 5। আচ্ছা, এই রাইবোজটায় বিভিন্ন কোএনজাইম, এনজাইমের একটা অংশকে বলা হয় কোএনজাইম। এই কোএনজাইম সে তৈরি করে। তাহলে রাইবোজ কি করে? কোএনজাইম তৈরি করে। এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে এটা বিভিন্ন কোএনজাইম তৈরিতে সে ব্যবহৃত হয়, বিভিন্ন কোএনজাইম সে তৈরিতে ব্যবহৃত হয়। বাকিগুলো দেখো, ওর 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলে না, 95, এগুলো ভুল। এলডো হেক্সোজ, এটা কি হেক্সোজ? না, এরা পেন্টোজ। হেক্সোজ মানে কি? 6টা কার্বন থাকবে, ওটা বাদ। ডিএনএ এর মূল উপাদান না, এরা আরএনএ এর মূল উপাদান। তাহলে এগুলো কিন্তু ভুল, তাই না? রাইবোজের সাথে এগুলো ভুল। বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহৃত, এইটা একমাত্র ঠিক। সো আমরা এইভাবে, তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো জানো, আরএনএ, ডিএনএ, মানে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, যেমন ডিঅক্সিরাইবোজ, হ্যাঁ, যে ওটাও একটা পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ, বাট ওর নামের মধ্যে দেখো ডিঅক্সি, তার মানে অক্সিজেনের একটা অভাব আছে। কি আছে? অক্সিজেনের একটা অভাব আছে, এজন্য নাম কি হয়েছে? ডিঅক্সিরাইবোজ সুগার। ওকে, কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য? অত্যাবশ্যকীয়, কি বলছে? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য, একদম। তো এই যে দেখো, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি? যেটা দেহের ভিতরে তৈরি হয় না। একটা জিনিস খেয়াল রাখবা, এটা কি? দেহে তৈরি হয় না, দেহে তৈরি হয় না, তাই খাদ্যে প্রয়োজন। তাই এদেরকে কিসে প্রয়োজন? খাদ্যে প্রয়োজন।
ঠিক আছে, এরা দেহের ভিতরে তৈরি হবে না, তাই এদেরকে খাবারের সাথে আমার প্রয়োজন, এটার কথা বলছে। তাহলে এখানে দেখো, তাহলে এটা দেহাভ্যন্তরে তৈরি হয়, এটা ভুল, তাই না? দেহাভ্যন্তরে তৈরি হয় না, এটা দেহাভ্যন্তরে তৈরি হয় না, কিন্তু এটা বলছে তৈরি হয়, তাহলে এটা ভুল। নিম্ন গলনাঙ্ক, এটাও ভুল। উচ্চ গলনাঙ্ক থাকে অ্যালকোহলে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয় থাকে। তো এইখানে হচ্ছে এই অ্যামিনো অ্যাসিড এরা মূলত বর্ণহীন ও স্ফটিকাকার। কিরকম? বর্ণহীন ও স্ফটিকাকার। ওকে, আচ্ছা, গেল এটা। এরপরে আসো মায়োফাইব্রিল, এটা কোথায় থাকে? মায়োফাইব্রিল কোথায় থাকে? আমাদের পেশিতে থাকে, তাই না? এই পেশি। তো এই যে মায়োফাইব্রিল, এটা একটা মানে প্রোটিন, মানে এটা তো বেসিক্যালি প্রোটিন দিয়ে তৈরি, এই যে সুতার মতো। মায়োফাইব্রিলটা কেমন? এরকম ধরো একটা সুতার মতো মায়োফাইব্রিল। এই মায়োফাইব্রিলটা কি কি প্রোটিন দিয়ে তৈরি? আমরা জানি আমাদের যে পেশি, এই যে হাতের পায়ের পেশি, এই পেশিগুলো কি দিয়ে তৈরি হয়? এগুলা অ্যাক্টিন মায়োসিন প্রোটিন থাকে। এখানে কোন প্রোটিন থাকবে ভাইয়া? অ্যাক্টিন ও মায়োসিন। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন থাকবে। ওকে, তারপরে আসি আমরা, কি বলছে এনজাইমের বিষয়ে কোনটি সঠিক? এনজাইমের বিষয়, আচ্ছা দেখো, এনজাইম কি বলতো? এনজাইম একটা প্রোটিন। এনজাইম কি? এনজাইম একটা প্রোটিন। প্রথমত এটা এক ধরনের প্রোটিন। আচ্ছা, এটা কি করে? বিক্রিয়াকে ত্বরান্বিত করে। একটা বিক্রিয়া হার সে বাড়াবে, বিক্রিয়া হারকে বাড়ায়, এবং সে নিজে, এই এনজাইম নিজে অপরিবর্তিত থাকে। সে নিজে কি থাকে? সে নিজে অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন এগুলো বলছে। এখন দেখো এখানে কি বলছে, এনজাইমের বিষয় কোনটি সঠিক? রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হয়, ও তো অপরিবর্তিত থাকে, তাহলে এটা ভুল। আচ্ছা, এটা ভুল মানলাম। এরপরে সেকেন্ড পয়েন্টেই বলে দিছে আমিষ দিয়ে গঠিত। ওকে, আমরা জানি ও আমিষ, প্রোটিন দিয়ে গঠিত, তাহলে ও আমিষ দিয়ে গঠিত। দেখো ভিটামিন থেকে পাওয়া যায় না, এটা ভুল। ভিটামিন কোএনজাইম থেকে পাওয়া যায়। ভিটামিন কোথা থেকে পাওয়া যায় বলো? ভিটামিন কোএনজাইম থেকে পাওয়া যায়। ভিটামিন কোএনজাইম থেকে পাওয়া যায়। ঠিক আছে, ভিটামিনটা কোথা থেকে পাওয়া যাবে? কোএনজাইম থেকে পাওয়া যায়। সো এনজাইম থেকে ভিটামিন এরকম, এটার কোনো সম্পর্ক নাই। তো মোটামুটি এটাই আমরা এখান থেকে শিওর অ্যান্সার পাচ্ছি যে এটা আমিষ দিয়ে গঠিত। এটা কি দিয়ে গঠিত? আমিষ দিয়ে গঠিত। ঠিক আছে, ওকে। এরপরে যাই আমরা, দেখো সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক? কি বলছে? সেলুলোজ কি? এটাও একটা পলিস্যাকারাইড। সেলুলোজ কি? এটাও একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে বহু শর্করা, অনেকগুলা গ্লুকোজ মিলে এটা হয়। আচ্ছা, এটা যে এই সেলুলোজে তোমার কি, এটা কি শাখান্বিত? শাখা নাই, ও অশাখ, মানে ওর কোনো শাখা নাই, একদম নরমাল সিম্পল অশাখ। সেলুলোজে কি থাকে? আমরা জানি গ্লুকোজ দুই রকম, আলফা বিটা। আলফা গ্লুকোজটা থাকে স্টার্চে, বিটা গ্লুকোজটা থাকে কিসে? সেলুলোজে। ঠিক আছে, সেলুলোজে বিটা গ্লুকোজ থাকে, তাহলে এখানে আর কি বিটা গ্লুকোজ থাকবে, বিটা গ্লুকোজ থাকে। এই সেলুলোজ কোথায় থাকে? শাক সবজি। এখন এগুলোর মাধ্যমে কি হয়? সেলুলোজটা ম্যাক্সিমাম আমাদের হজম হয় না। সেলুলোজ কি হয়? এটা আমাদের মল পায়খানার সাথে এটা বের হয়ে যায়। সেলুলোজটা কি হয়? মল বা পায়খানার সাথে এটা বের হয়ে যায়। তাহলে তুমি এখানে দেখো, আমাকে যখন বলছে কোনটা সঠিক সেলুলোজে, তাহলে আমার অ্যান্সার কি হবে? মলের বেশিরভাগ এর মাধ্যমে চলে যায়, মলের বেশিরভাগই এর মাধ্যমে চলে যায়। ওকে, ওকে, দেখো তাহলে এটা হয়ে গেল মলের বেশিরভাগের সাথে সেলুলোজ। সেলুলোজকে আমরা হজম করতে পারি? আমরা হজম করতে পারি না, কারণ আমাদের সেলুলেজ এনজাইম নাই। কিন্তু যারা ভাইয়া হচ্ছে তোমার গবাদি পশু, তাদের সেলুলোজ হজম হয়, কারণ তারা এটাকে হজম করতে পারে, তাদের ওই এনজাইম আছে। মানে গরু, ছাগল এরা কিন্তু ঘাস লতা পাতাকে হজম করতে পারে। কোনটি গাঠনিক প্রোটিন? একটু খেয়াল করো, দেখছো অনেক প্রশ্ন এখানে। গাঠনিক প্রোটিনের অনেক প্রকার আছে, যেমন কিছু থেকে গাঠনিক যেগুলো গঠন করে বিভিন্ন মানে জায়গায়, ধরো তোমার অস্থিতে আছে, পেশিতে আছে। এই
প্রোটিনগুলা গঠনে থাকে, আর কিছু প্রোটিন আছে যারা কাজ করে, গঠনে থাকে না, কাজ করে, ওদেরকে বলে কার্যকরী প্রোটিন। এই যে গাঠনিক প্রোটিন কারা, যেগুলো গঠন করবে, দেখি এরকম ফেরিটিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, কোলাজেন। দেখো নামেই বুঝাচ্ছে কোলাজেন, আমাদের পেশি, এই যে পেশিগুলাতে কি থাকে, কোলাজেন থাকে, প্রচুর পরিমাণে কি থাকবে, কোলাজেন থাকবে। তাহলে আমার এটার অ্যান্সার কি ভাইয়া, কোলাজেন। এটার অ্যান্সার কি, কোলাজেন। এটার অ্যান্সার কি, কোলাজেন। বুঝা গেছে? ওকে, আচ্ছা ওকে, কোনটি জাতক লিপিড? জাতক লিপিড মানে কি? জাতক লিপিড কারা? জাতক লিপিড মানে যেটা আরেক জায়গা থেকে পাওয়া হয়েছে, হ্যাঁ, আরেক জায়গা থেকে পাওয়া হয়েছে, আরেকটা লিপিড থেকে এটাকে তৈরি করা হয়েছে, যেমন স্টেরয়েড, কোলেস্টেরল, তারপরে রাবার, ঠিক আছে। এই যে এরা হচ্ছে জাতক লিপিড, মানে কোন একটা লিপিড যৌগ, ওইটা থেকে নতুন আরেকটা আমি লিপিড তৈরি করলাম, এটাকে বলে জাতক লিপিড। তো এখানে আমার অ্যান্সার কি হবে, স্টেরয়েড। এই স্টেরয়েড হচ্ছে ভাইয়া কি, জাতক লিপিড। আচ্ছা, নিচের কোনটি ফসফোলিপিড? ফসফোলিপিড মানে কি, লিপিডের সাথে ফসফেট আছে। কি বলছি, লিপিডের সাথে যদি ফসফেট থাকে তাহলে সেটাকে বলে ফসফোলিপিড। তাহলে এই যে ফসফোলিপিডের উদাহরণ কি জানো, সিপিএল, হ্যাঁ, কি সেফালিন, প্লাজমালোজেন, লেসিথিন, ঠিক আছে। সেফালিন, প্লাজমালোজেন, লেসিথিন, এই যে এটা লেসিথিন, ঠিক আছে, মনে থাকবে, লেসিথিন, এটা হচ্ছে লেসিথিন। কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? ওকে, দেখো পানিতে অদ্রবণীয় কোনটা, এটা নিয়ে। তো পানিতে অদ্রবণীয় আমরা মনে রাখি, পানিতে দ্রবণীয় কারা, তাহলে তুমি বুঝবা পানিতে দ্রবণীয় কারা কারা, এটা মনে রাখো তুমি, কোন প্রোটিনগুলো পানিতে দ্রবণীয়। হ্যাঁ, দ্রবণীয় হচ্ছে ভাইয়া হ্যাপ, কি হ্যাপ। তাহলে হ্যাপে কি বলতো, হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন, এই তিনটা হচ্ছে দ্রবণীয়। হ্যাপ, ওকে। তাহলে এই যে হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন, এই তিনটা দ্রবণীয়। তাহলে অদ্রবণীয় কোনটা হবে, গ্লুটেলিন। অদ্রবণীয় কোনটা হবে ভাইয়া, গ্লুটেলিন। ওকে, দেখো দেখছো। এরপরে আসো এবার, কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলে? ব্যাড কোলেস্টেরল আমি বলতেছি কোনটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলবো। তো ব্যাড কোলেস্টেরল, দেখো এলডিএল যেটা আমার কি বাড়ায়, এলডিএল কি করে, আমার এখানে চর্বির পরিমাণটা বাড়ায়, হ্যাঁ, এলডিএল। তাহলে এলডিএল কে আমরা কি বলি, এলডিএল কে আমরা বলি ব্যাড। এটা আমাদের রক্তে চর্বির, লিপিডের পরিমাণটা বাড়ায় দেয়, তো এই জন্য এটাকে বলে ব্যাড। আর এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটাকে কি বলে, এটাকে বলে গুড। এটাকে কি বলবে, গুড কোলেস্টেরল। তাহলে একটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল, একটা হচ্ছে গুড কোলেস্টেরল, ঠিক আছে। তো এইখানে দেখো, এই যে এটা দেখো এখানে লো ডেনসিটি, এটা কি ব্যাড, তাহলে তোমাকে যদি বলে লো ডেনসিটি, তাহলে এটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল, এলডিএল। এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল। ওকে, এরপরে দেখো নিচের কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে? কি করে, উদ্ভিদের সুবাস, স্মেল আসে। আচ্ছা দেখো তো এখানে কোনটা, এই যে টার্পিনের এই স্মেলটা থেকে এটা কি করে, হ্যাঁ, সুবাস আসে, টার্পিনয়েড। এই যে পুদিনাতে দেখবো, পুদিনা, হ্যাঁ, এগুলাতে তোমার হচ্ছে তুলসী পাতা, পুদিনা, এগুলাতে টার্পিন থাকে। এই টার্পিন গুলা কি করে, সুবাস, উদ্ভিদের সুবাস, একটা গন্ধ সৃষ্টি করে, তাই না? এটা কি হবে, এটা। তো এই টার্পিনটা থাকে কোথায়, পুদিনা, তুলসী, দেখবে পুদিনা পাতার গন্ধটাই আলাদা গন্ধ।
উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কি? ডাইস্যাকারাইড মানে কি ভাইয়া? এমন একটা যৌগ যেটাকে ভাঙলে আমি দুইটা মানে মনোস্যাকারাইড পাবো, তাদেরকে বলে ডাইস্যাকারাইড। ডাই মানে কি? দুই। তাহলে এখানে দেখো ল্যাকটোজ, ম্যালটোজ, ম্যানোজ, সুক্রোজ। তাহলে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? উদ্ভিদে মেইনলি যেই ডাইস্যাকারাইডটা পরিবাহিত হয় উদ্ভিদে সেটাকে বলে সুক্রোজ। তাহলে এখানে কি? এখানে অ্যান্সার হচ্ছে সুক্রোজ। ল্যাকটোজ এটাও ডাইস্যাকারাইড, কিন্তু এটা তো দুধে থাকে, এটা তো উদ্ভিদের প্রধান না। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড বললে আমরা সুক্রোজ বলবো। এখন তোমাকে অনেক সময় আসতে পারে সুক্রোজে কি? হ্যাঁ, সুক্রোজ থেকে তুমি কি পাবা? সুক্রোজ ভাঙলে কি পাবা? তাহলে ভাইয়া গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাবো, তাই না? সুক্রোজ ভাঙলে এটা পাবো। আচ্ছা, ল্যাকটোজ ভাঙলে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ পাবো। ওকে ফাইন। তারপরে আসো যে তোমাকে যদি বলে আচ্ছা সুক্রোজে মানলাম যে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আছে, হ্যাঁ সুক্রোজে কি আছে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আছে। তোমরা কি অ্যান্সার দিচ্ছ? অনেকে এ অ্যান্সার দিচ্ছ। না, ল্যাকটোজ না, উদ্ভিদের প্রধান হচ্ছে সুক্রোজ। সুক্রোজ থেকে অক্সালিক অ্যাসিড তৈরি করা যায়। কি তৈরি করা যায় সুক্রোজ থেকে? অক্সালিক অ্যাসিড। গ্লুকোজও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেমন গ্লুকোজটা পড়ে রাখবা। গ্লুকোজ থেকে কি হয়? গ্লুকোজকে বলে গ্রেপ সুগার, আঙুরে পাওয়া যায়, আঙুরে গ্লুকোজ পাওয়া যায়। গ্লুকোজ থেকে ভিটামিন সি তৈরি করা হয়। কি তৈরি করা হয়? ভিটামিন সি তৈরি করা হয় গ্লুকোজ থেকে। এই জিনিসগুলো মনে রাখবা। ওকে আচ্ছা, নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? উদ্ভিদ কোষে অনুপস্থিত দেখো সেলুলোজ থাকবে, ওদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকবে, ফসফোলিপিড আছে কোষ প্রাচীরের ওইখানে, কোষ ঝিল্লিতে ক্লোরোফিল উদ্ভিদ কোষে থাকবে। স্বাভাবিক উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল থাকবে। কিন্তু তোমার এই কাইটিন, কাইটিন কাদের থাকে? ছত্রাকের থাকে। কাইটিন কার থাকবে? ছত্রাকের। তাহলে কাইটিনটা কিন্তু এই উদ্ভিদ কোষে অনুপস্থিত, তাই না ভাইয়া? তাহলে উদ্ভিদ কোষে আমি সেলুলোজ থাকে কোষ প্রাচীরে, ফসফোলিপিড থাকে তার কোষ ঝিল্লিতে, আর এইদিকে তোমার ওর তো কি আছে? এই যে ক্লোরোফিল আছে এই ক্লোরোপ্লাস্টের ভিতরে। তাহলে আলটিমেটলি তার যেটা অনুপস্থিত সেটা হচ্ছে ভাইয়া সেলুলোজ। কিসে? সেলুলোজ, সরি কাইটিন। কাইটিন হচ্ছে তার মেইন অ্যান্সার, মানে কাইটিনটা ছত্রাকে থাকে। ওকে, তাহলে আমরা কোষ রসায়ন কমপ্লিট করলাম। হ্যাঁ, কোষ রসায়নে দেখছো লাস্ট 5 বছরে কিন্তু কোষ রসায়ন থেকে ভালো প্রশ্ন আসছে। হ্যাঁ, ভালোই প্রশ্ন আসছে। সো এজন্য তোমার এটাকে কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এটাকে যদি গুরুত্ব না দাও তাহলে ভাইয়া ঝামেলায় পড়ে যাবা, বুঝছো? এটাকে গুরুত্ব দিতে হবে। ওকে, আচ্ছা সবাই এগুলো অ্যান্সার করছো? গুড। নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে? সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা কোনটাকে বলে এটার কথা বলছে। হ্যাঁ, সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ কি হবে এটা বলো তো? এটা কি হবে? সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস। একটা পূর্ণাঙ্গ ভাইরাসকে আমরা বলি ভিরিয়ন। কি বলে? ভিরিয়ন। এইগুলো তোমাদের আসে। সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস। যদি বলে যে সংক্রমণ ক্ষমতা নাই, একটা ভাইরাস যার সংক্রমণ করার, আক্রমণ করার ক্ষমতা নাই, সংক্রমণ ক্ষমতা বিহীন, ঠিক আছে, সংক্রমণ ক্ষমতা বিহীন, তাহলে এটা নিউক্লিক ক্যাপসিড। যদি বলতো ওর কেবল শুধু আরএনএ আছে আর কিছু নাই, আরএনএ থাকে প্রোটিন নাই, এরকম যদি একটা ভাইরাস যে আরএনএ আছে তার চারপাশের প্রোটিন আবরণ নাই, তাহলে তাকে বলে ভিরয়েড। আর প্রিয়ন, প্রিয়ন কি বলতো? প্রিয়ন, প্রিয়ন মানে তার মানে তার মানে তার কি প্রোটিন কি থাকে? প্রোটিন থাকে, আবরণ প্রোটিন থাকে, কিন্তু ভিতরের আর মানে আরএনএ বা ডিএনএ এসব থাকে না, জাস্ট কি থাকবে? প্রোটিন আবরণ থাকবে। জাস্ট কি থাকবে? প্রোটিন আবরণ থাকবে।
ওকে ওকে দেখো, ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? প্রোটিন কোথায় তৈরি হবে? প্রোটিন ভাই রাইবোজোমে তৈরি হবে। ঠিক আছে, কোথায়? রাইবোজোমে তৈরি হবে। ম্যালেরিয়া রোগীর রক্ত শূন্যতার প্রধান কারণ কোনটা? ম্যালেরিয়া রোগী রক্ত শূন্যতা হয়ে যায় কেন? কি কি কারণে? আচ্ছা, প্রথমত তার এই যে প্লিহা থেকে লাইসোলেসিথিন আরবিসি কে ধ্বংস করে। কি করে? আরবিসি কে ধ্বংস করে হচ্ছে প্লিহা থেকে বের হওয়া এই লাইসোলেসিথিন। ঠিক আছে, তাহলে এইটা মাথায় রাখতে হবে যে কেন রক্ত শূন্যতা হয়। এই যে আরবিসিটা ধ্বংস হয়, আরবিসিটা ধ্বংস করে কে? এই প্লিহা। এটা প্লিহা, আমাদের এই পাশে একটা অঙ্গ থাকে, এই প্লিহা থেকে একটা পদার্থ বের হয় লাইসোলেসিথিন। ওর কাজ হচ্ছে, লাইসো মানে কি? ভাঙা। ও আরবিসি কে ভেঙে দেয়, তখন রক্ত শূন্যতা হয়। তখন কি হয়? রক্ত শূন্যতা হয়। কোন ব্যাকটেরিয়া মুক্ত, এটা মুক্ত হবে, মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে? কি বলছে? কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে? এখন দেখো, কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে? তো মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে এরকম কাকে আছে? মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে অর্থাৎ ওরা কি? অবায়বীয় ব্যাকটেরিয়া। তো এই অবায়বীয় ব্যাকটেরিয়া কে? এই অবায়বীয় ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। কে? ক্লস্ট্রিডিয়াম। এই ক্লস্ট্রিডিয়াম ভাইয়া অক্সিজেন ছাড়াই এরা বাঁচে। ক্লস্ট্রিডিয়াম কি? অক্সিজেন ছাড়াই এরা বাঁচে। এদেরকে বলা হয় অবায়বীয় ব্যাকটেরিয়া। কলেরা বিষয়ে দেখো, কলেরা বিষয়ে কোনটি সঠিক? কি বলছে আমাকে? কলেরা বিষয়ে কোনটি সঠিক? কলেরা এটা ভাইরাস জনিত না, এটা ব্যাকটেরিয়া। কলেরা কি? ভিব্রিও কলেরি এই ব্যাকটেরিয়া দিয়ে হয়। তাহলে এটা ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ না। আচ্ছা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার রোগের কারণে হয়। তাহলে কলেরার এটা কি গ্রাম নেগেটিভ ছিল? ইয়েস, গ্রাম নেগেটিভ। বিশ্বে প্রতি বছর এত লোক মারা যায়, বাংলাদেশে সাধারণত ভিব্রিও কলেরা 0.1 না, এরকম না। তাহলে গ্রাম নেগেটিভ এইটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কারণ। তাহলে এটার অ্যান্সার কি? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য হয়। ঠিক আছে, সবাই বলো ভাইকে। ওকে, এটা বুঝছো, এটা একদম ইজি। গ্রাম নেগেটিভ মানে ভিব্রিও কলেরি যে ব্যাকটেরিয়া, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, এগুলো আমরা পড়েছি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কারা কারা? ইকোলাই, সালমোনেলা, শিগেলা এবং ভিব্রিও কলেরি। ঠিক আছে, আচ্ছা। ডেঙ্গি ভাইরাস, দেখো ডেঙ্গি ভাইরাস বিষয়ে কোনটি সঠিক? ডেঙ্গি ভাইরাস এটা একটা ফ্ল্যাভি ভাইরাস, ডিএনএ ভাইরাস না, রাইনো ভাইরাস না। আক্রান্ত ব্যক্তির রক্তে আইজিএম বেশি থাকে। আচ্ছা, আইজিএম বেশি থাকে, আইজিজি, হ্যাঁ এটা থাকবে। আচ্ছা, শুধুমাত্র এডিস ইজিপ্টি বিস্তার ঘটায়। কে বিস্তার ঘটায়? শুধুমাত্র এডিস। আচ্ছা, ওই যে আমরা পড়তাম না এডিস মশা মনে আছে? এই এডিস মশা থেকে ব্যাপার। আচ্ছা, তো এখন যাই হোক, এখানে দেখো আমরা ডেঙ্গু রোগে আক্রান্ত হলে আমরা একটা পরীক্ষা করি, প্রথমে NS1, তারপরে আমাদের যেটা দিয়ে আমরা বুঝি যে ডেঙ্গু আছে, ডেঙ্গুর রিসেন্ট ইনফেকশন হয়েছে, সেটা কি? এই যে আইজিএম, আক্রান্ত ব্যক্তির আমরা কি দেখি? আইজিএমটা অবজার্ভ করি। আমরা কি অবজার্ভ করি? আইজিএম, এটা অবজার্ভ করি। ব্যাকটেরিয়ার কোষঝিল্লির বৈশিষ্ট্য কোনটি? কি বলছে? ব্যাকটেরিয়ার কোষঝিল্লির বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষঝিল্লি লিপোপ্রোটিন কোলেস্টেরল দ্বারা গঠিত। এতে কোনো এনজাইম থাকে না। এটি কোষপ্রাচীরের তো বাইরের স্তর না। এটি দ্রবীভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। এতে কোনো এনজাইম থাকে না। আর এটা লিপোপ্রোটিন এবং বলো এটার কি অ্যান্সার হবে? বলতে পারবা? তাহলে দেখো, ওর এখানে কোষ ঝিল্লিতে লিপোপ্রোটিন থাকবে, কোলেস্টেরল থাকে না। এতে কোনো এনজাইম থাকে না। এনজাইম তো তোমার হচ্ছে যে
থাকে, তো এটা ওর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এটি কোষপ্রাচীর বাইরের স্তর না, এটা ভিতরের স্তর। এটি দ্রবীভূত পদার্থের যাতায়াত, তার মানে এটা কোষ ঝিল্লি কি করে, বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করবে। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে, এটি দ্রবীভূত পদার্থের যাতায়াতটাকে নিয়ন্ত্রণ করছে। কোন উদ্ভিদ দেহের রোগ সৃষ্টি, কোনটি উদ্ভিদ দেহের রোগ সৃষ্টিকারী ভাইরাস? হ্যাঁ, উদ্ভিদে। উদ্ভিদ দেখো, ইয়েলো ফিভার এগুলো মানুষের আক্রান্ত করে, ফুট অ্যান্ড মাউথ গবাদি পশুতে, হ্যাঁ ফুট অ্যান্ড মাউথ গবাদি পশুতে, ফ্লাভি ভাইরাস এগুলো মানুষের, ডেঙ্গু এটা করে। তো এই যে টুংরো, এই টুংরোটা কোথায় করে, এটা হচ্ছে ধানে এই টুংরো ভাইরাসটা আক্রমণ করে, ধানের টুংরো রোগ। তাহলে টুংরো বললে কি হবে, ধান, টুংরো বললে কি ধান, ঠিক আছে। তাহলে টুংরো ভাইরাস ধানের কথা বলছে। ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক, ব্যাকটেরিয়া সম্পর্কে? আচ্ছা, প্রথমত দেখো এনজাইম সমৃদ্ধ, এনজাইম সমৃদ্ধ বলছে ব্যাকটেরিয়া, প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি করে, অকোষীয়। ব্যাকটেরিয়া অকোষীয়, এটা ভাইরাস অকোষীয়, তাহলে ওটা তো হবেই না। জীবন্ত আশ্রয় আবশ্যক, এনজাইম সমৃদ্ধ। তাহলে বলো তো এখানে কোনটা হবে, হ্যাঁ কোনটা হবে বলতে পারবা? ওর কি ব্যাকটেরিয়াতে কি এনজাইম থাকে না? এনজাইম থাকবে কিনা? ব্যাকটেরিয়াতে এনজাইম থাকবে। তার মানে একটা কথা আমি বুঝলাম যে ভাইয়া ওর ভিতরে তো এনজাইম থাকে, বিভিন্ন বিক্রিয়া এগুলোর জন্য ওর এনজাইম থাকবে, কিন্তু এই যে প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি করে, প্রতিলিপির মাধ্যমে করে, ওর যৌন জনন হয়, অযৌন জনন হয়, সেগুলা ও অকোষীয় না, হ্যাঁ ও হচ্ছে কোষীয়, জীবন্ত আশ্রয় আবশ্যক না, ও আশ্রয় লাগবে না, ও নিজের মতো থাকতে পারে, ওর জীবন্ত কোনো আশ্রয় কারো আন্ডারে থাকবে দরকার না, ও একা একা থাকতে পারবে। তো এখানে মেইন যে বৈশিষ্ট্য তাহলে সেটা কি, সে এনজাইম সমৃদ্ধ, তার ভিতরে এনজাইম পাওয়া যাবে, দেখছো। ওকে, কোন হেপাটাইটিস ভাইরাস দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়? আচ্ছা, হেপাটাইটিস আমরা পড়েছি 5 রকমের আছে, এ বি সি ডি ই, এর মধ্যে একটা ভাইরাস এই যে হেপাটাইটিস এ, কোনটা, হেপাটাইটিস এ, এই ভাইরাসটা তোমার খাদ্য পানি এদের মাধ্যমে ছড়ায়। আর বাদবাকি যত ভাইরাস আছে বি সি, এরা কিভাবে ছড়ায় বলতো? এরা ছড়ায় হচ্ছে রক্ত, হ্যাঁ রক্ত, যৌন মিলন এগুলোর মাধ্যমে এরা ছড়ায়। এরা ছড়ায় কি, রক্ত, যৌন মিলন এই ধরনের ব্যাপারের মাধ্যমে, মা গর্ভবতী মা থেকে বাচ্চায়, এভাবে এই ভাইরাসগুলো ছড়ায়। আর খাবারের মাধ্যমে হেপাটাইটিস এ এটা ছড়ায়। আচ্ছা, এখন এই যে হেপাটাইটিস ভেরি ইম্পর্টেন্ট, এ বি সি ডি ই, এই যে 5টার মধ্যে হেপাটাইটিস বি এইটা খালি ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস বি, তাহলে কোনটা, হেপাটাইটিস বি, এইটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে। বাকি যতগুলো আছে হেপাটাইটিস এ, তারপর সি ডি ই, এরা সবাই কি, এরা সবাই হচ্ছে আরএনএ ভাইরাস। হেপাটাইটিস এরা বাকি সবাই হচ্ছে কি, আরএনএ ভাইরাস, ঠিক আছে। হেপাটাইটিস এ সি ডি ই এগুলো হচ্ছে সব আরএনএ ভাইরাস। এগুলো কি ভাইয়া, আরএনএ ভাইরাস। ওকে, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়, কোন রোগটা ভাইরাস দ্বারা হবে, এটা আমার একটা প্রশ্ন করছে, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হবে। আচ্ছা, ভাইরাস দ্বারা কি হয়, পোলিও ভাইরাস, যেমন ডিপথেরিয়া, এটা ব্যাকটেরিয়া, করাইন ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াই, ভিব্রিও কলেরাই, সালমোনেলা টাইফি, এগুলো সব ব্যাকটেরিয়ার মাধ্যমে। তবে পোলিও, তাহলে পোলিওটা কি, এটা ভাইরাসের মাধ্যমে। পোলিওটা কি, এটা ভাইরাস। পোলিও রোগ হয় কিসের মাধ্যমে, ভাইরাসের মাধ্যমে, ঠিক আছে। ওকে, তাহলে এটা ভাইরাস। তাহলে ভাইরাস আক্রান্ত যে রোগ, পোলিও আছে, মাম্পস আছে, তারপরে হচ্ছে রুবেলা, জলবসন্ত, গুটি বসন্ত, হ্যাঁ সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এগুলো সব ভাইরাস আক্রান্ত। আর যত আমরা কমন যে আমাদের রোগ, কলেরা, টাইফয়েড, যক্ষা, আমাশয়, হ্যাঁ এই ধরনের যে ব্যাপারগুলো থাকে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, ঠিক আছে। আচ্ছা, ফল রুটি, এবার আমরা ছত্রাক, ফল রুটি এবং অন্যান্য খাদ্য এদের উপরে, এটা আজিবুর স্যারের বইয়ে ছিল, এই ফল রুটির উপরে কোন ধরনের ছত্রাক জন্মায়, কোন ধরনের ছত্রাক জন্মায়, এটা হচ্ছে ভাইয়া জাইগোট ছত্রাক, এটার উপরে জন্মায়, ঠিক আছে। জাইগোট ছত্রাক এই জিনিসটার উপরে, ফল এদের উপরে এটা জন্মাবে, ঠিক আছে। ওকে,
আচ্ছা, তারপরে দেখো শৈবাল বিষয়ে কোনটা সঠিক শৈবালের ক্ষেত্রে। যেমন আমরা বলি এই যে দেখো এখানে লোহিত শৈবাল এটা কোরাল প্রাচীর গঠন করে। কোনটা? লোহিত শৈবালটা কোরাল প্রাচীর গঠন করবে। সবুজ ও লাল শৈবাল মিলে লাইবন গঠন করে, এগুলা না, এগুলো সব ভুল, সব ভুল। এই যে লোহিত শৈবালটা মূলত কোরাল প্রাচীর গঠন করে, এইটা হচ্ছে কি এটার ক্ষেত্রে সঠিক। তাহলে আমরা এখানে আরেকটা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটাও দেখো এগুলা একটু ওই বছর 23-24-এ আজিবুর স্যার থেকে 1-2টা প্রশ্ন দিচ্ছে। যেমন এই যে এখন যেটা দেখবো 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে। 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে? এটা 4 থেকে 5 গ্রাম কি থাকে? 4 থেকে 5 গ্রাম শর্করা তার থাকে। এটাও আজিবুর স্যারের বই থেকে দিয়েছিল। তো ওই বছর আজিবুর স্যার অতিরিক্ত, এই জন্য আমরা কিন্তু তোমাদের জন্য অতিরিক্ত তথ্যের একটা পিডিএফ রাখছি। এই অতিরিক্ত তথ্যের পিডিএফটা দেখে তুমি কিন্তু তোমার যাবতীয় সব ধরনের সমস্যা সলভ করতে পারবা। ঠিক আছে, আর তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাবা তারা টার্গেট ডিএমসি কোর্সে, আমাদের এইচএসসি 25 ব্যাচের যে টার্গেট ডিএমসি কোর্স, সেখানে তুমি এই ডিএমসি 1700 এই কোডটা ব্যবহার করো, তাহলে তুমি ওইখানে গিয়ে তুমি আমাদের এটাতে কিনতে পারবা। ওকে, ডায়াটম বিষয়ে কোনটি সঠিক? ডায়াটম, তো ডায়াটমের কমন কথা যে ভাই ডায়াটম আমরা যে সমুদ্রের শ্যাওলা বলি এটাই হচ্ছে ডায়াটম। কি? সমুদ্রের শ্যাওলা যেটাকে আমরা বলা হয় শ্যাওলা, হ্যাঁ আমরা অনেক বলি শ্যাওলা পুকুর ঘাটে, বা সামুদ্রিক শ্যাওলা হচ্ছে ডায়াটম। তাহলে ডায়াটম বললে আমরা কি বলবো ভাইয়া? সামুদ্রিক শ্যাওলা, সামুদ্রিক শ্যাওলা। ওকে, অ্যাথলেটস ফুট, অ্যাথলেটস ফুটের কারণ কি? আমাকে দেখো বলছে অ্যাথলেটস ফুটের কারণ কি? অ্যাথলেটস ফুটের কারণ হচ্ছে যে এই যে বলা হয় ছত্রাক ও ব্যাকটেরিয়া একই সাথে যখন আক্রমণ করে এটাকে বলে অ্যাথলেটস ফুট। মানে যে গোড়ালি পায়ের এইখানে এই জায়গায় যখন আক্রমণ করে এরা মিলে ছত্রাক এবং ব্যাকটেরিয়া সম্মিলিতভাবে যখন আক্রমণ করে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি অ্যাথলেটস ফুট। এটাকে কি বলবো? অ্যাথলেটস ফুট। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এরপরে আসুন কি বলছে, কোন ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহৃত? খাদ্য হিসেবে কোনটাকে আমরা ব্যবহার করি? এটা হচ্ছে অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস। অ্যাগারিকাসকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। এটা ওই মাশরুম আমরা যেটা বলি এটাকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। তো এই যে দেখো মাশরুম, অ্যাগারিকাস থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে। অ্যাগারিকাস, শৈবালের গুরুত্ব, কোন শৈবালের উদাহরণ, এটা থেকে তোমাদের অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে। শ্যাওলার অযৌন প্রজনন কোনটি দ্বারা হয়? অযৌন প্রজনন কিসের মাধ্যমে করি? আমরা জানি যখনই অযৌন প্রজননের একটা কথা আসে তখন আমাদের মাথায় একটা জিনিস অটোমেটিক ঢুকে যাবে, সেটা হচ্ছে স্পোর। সেটা কি বলতো? স্পোর। ঠিক আছে, তাহলে যখনই আমাদের মাথায় এটা আসবে তখন আমাদের মাথায় ঘুরবে কি? স্পোর। ঠিক আছে, স্পোর হবে। আচ্ছা, তারপরে ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? এটা হচ্ছে কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি বলো? এটা হচ্ছে কাইটিন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান। আচ্ছা, ফ্লাজেলা যুক্ত স্পোর কি নামে অবহিত? ফ্লাজেলা যুক্ত স্পোর কি নামে অবহিত? তো ফ্লাজেলা যুক্ত স্পোর, একটা স্পোর ধরো এটা ওর ফ্লাজেলাস, হ্যাঁ এরকম ফ্লাজেলা। তো এই ফ্লাজেলাটা কাদের থাকবে? এটা হচ্ছে জুওস্পোর। দেখো অ্যাপ্লানো, রেস্টিং, এদের কিন্তু এদের কোনো ফ্লাজেলা থাকে না, অর্থাৎ তারা নিশ্চল। ওরা কেমন? নিশ্চল। তাহলে জুওস্পোর হচ্ছে সচল। জুওস্পোরটা কি? সচল। তাহলে আমাকে যখন বলবে ফ্লাজেলা যুক্ত স্পোর আমি কি বলবো? জুওস্পোরের কথা। আমার কথাটা কি? জুওস্পোর। ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি? ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি? এই প্রশ্নটা আমাকে করা হয়েছে।
ওকে, আমরা দেখি ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান। তো কোষ প্রাচীরের, ছত্রাকের কোষ প্রাচীর তাহলে কি? হ্যাঁ, এটাকে আমরা কি বলি? ছত্রাকের কোষ প্রাচীর, এটা কি কাইটিন না? হ্যাঁ, কি থাকবে? কাইটিন। তাহলে দেখো এটাই আসছিল কাইটিন। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর, ছত্রাকের এই যে কমন জিনিসগুলা, কোষ প্রাচীর, কাইটিন, এগারিকাস, এগারিকাসের গুরুত্ব, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। নিচের কোনটি অগ্নিশৈবাল নামে পরিচিত? কি বলছে? অগ্নিশৈবাল। তো অগ্নিশৈবাল আমরা বলি কোনটাকে? দেখো পাইরোফাইটা। পাইরো, এভাবে মনে রাখবা, পাইরো প্যারা দেয়, প্যারা আগুন প্যারা দেয় না? আগুন কি করে? প্যারা দেয়, তাহলে প্যারা, পাইরোফাইটা। পাইরোফাইটা, পাইরোফাইটা হচ্ছে অগ্নিশৈবাল। আগুন যেমন অনেক প্যারা দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, তো সেম প্যারা, পাইরো, পাইরোফাইটা হচ্ছে বলা হয় অগ্নিশৈবাল। নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে? চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে কোনটা? দেখো ইস্ট, আমরা জানি ইস্টের এই ক্ষমতাটা আছে, তাই না? হ্যাঁ, বলো। বুঝা গেছে? দেখো তাহলে কোনটা? ইস্ট। গুড। এটা কি? স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস, এই যে দেখো স্যাকারোমাইসিস, ঠিক আছে? হ্যাঁ, ডেন্টালের 19-20 আসছিল। তো এটা হচ্ছে স্যাকারোমাইসিস। নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে পরিণত করে? এটা হচ্ছে স্যাকারোমাইসিস, এটা বলবা। আচ্ছা, এরপরে দেখো এটা ব্রায়োফাইটা বলছে মসের স্ত্রী জননাঙ্গের নাম কি? স্ত্রী, মস, এগুলোতে ব্রায়োফাইটার ক্ষেত্রে বলা হয় ওদের স্ত্রী জননাঙ্গের নাম আমরা কি বলি? স্ত্রী হচ্ছে আর্কিগোনিয়াম, আর পুরুষ হচ্ছে অ্যানথেরিডিয়াম। পুরুষ কি? পুরুষ, এটা হচ্ছে অ্যানথেরিডিয়াম, আর স্ত্রী হচ্ছে আর্কিগোনিয়াম। স্ত্রীটা কি? আর্কিগোনিয়াম। নিচের কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ? কিসের উদ্ভিদ বলো? মালভেসি গোত্রের উদ্ভিদ। তো আমাকে যখন বলতেছে যে মালভেসি গোত্রের উদ্ভিদ কোনটা, প্রশ্ন এটা যে মালভেসি গোত্রের, মালভেসি, ঠিক আছে, মালভেসি গোত্র। তো মালভেসি গোত্রের উদ্ভিদ কোনটা? এখানে আমরা বলবো যে দেখো আখ, জব, হ্যাঁ, তারপরে হচ্ছে চোর কাটা, এরপরে কার্পাস্তুলা। তো দেখো আখ, জব, এগুলো কি? এগুলো হচ্ছে পোয়াসি গোত্রের। এই যে এরপরে তোমার হচ্ছে এই যে কার্পাস্তুলা, জবা, ঢেঁড়স, হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে মালভেসি। তাহলে এই যে কার্পাস্তুলা, এটা কি? কার্পাস্তুলা হবে। তাহলে এরা কি? এরা হচ্ছে ভাইয়া এই যে জব, আখ, ভুট্টা, গম, ঠিক আছে, তারপরে হচ্ছে বাঁশ, এগুলো কি? এগুলো হচ্ছে পোয়াসি গোত্রের। এগুলো কি? পোয়াসি গোত্র। তাহলে মালভেসি হচ্ছে কার্পাস্তুলা, ঢেঁড়স, জবা, এগুলা। সাইকাস উদ্ভিদের শস্য নিচের কোন ধরনের? সাইকাস উদ্ভিদের শস্য, এই যে দেখো শস্য, শস্যটা কি? হ্যাঁ, শস্য হচ্ছে সাইকাস উদ্ভিদের শস্য হচ্ছে হ্যাপ্লয়েড। কেমন? সাইকাস, সাইকাস কি? নগ্নবীজি। নগ্নবীজি উদ্ভিদের তোমার শস্যটা কেমন? এটা। আবৃতবীজি উদ্ভিদেরটা কেমন বলতো? আবৃতবীজের উদ্ভিদেরটা হচ্ছে ট্রিপ্লয়েড। তো নগ্নবীজেরটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের। নগ্নবীজেরটা কেমন? হ্যাপ্লয়েড ধরনের। তো এইখানে দেখো আমাকে অ্যান্সার কি হবে? হ্যাপ্লয়েড ধরনের। কি কেমন ধরনের হবে? হ্যাপ্লয়েড ধরনের। কোনটি যৌগিক পাতা যুক্ত উদ্ভিদ নয়? হ্যাঁ, যৌগিক পাতা। যৌগিক পাতা মানে কি? একাধিক পত্রফলক থাকলে আমরা সেটাকে কি বলি? যৌগিক পাতা বলে থাকি। কি বলছি? একাধিক যদি তোমার পত্রফলক থাকে তাহলে সেটাকে আমরা যৌগিক পাতা বলি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো এখন যৌগিক পাতা বাকি সবারই দেখবা, এই যে লজ্জাবতী, নারিকেল, গোলাপ, এদের সবার কি আছে? যৌগিক পাতা। মানে এরকম ধরো ওদের পাতার এরকম একাধিক ল্যামিনা আছে, এরকম একাধিক ল্যামিনা আছে, অনেকগুলো ল্যামিনা, এদেরকে যৌগিক পাতা বলে। এখন যৌগিক পাতা যুক্ত উদ্ভিদ নয় বলছে, এই যে লজ্জাবতী, এরা সবাই যৌগিক, এরা সবাই যৌগিক পাতা যুক্ত। এই জবা কিন্তু যৌগিক পাতা যুক্ত উদ্ভিদ না। সো এখানের অ্যান্সার কি? যৌগিক পাতা যুক্ত উদ্ভিদ নয়। যখন আমরা বলবো আমার অ্যান্সার কি? জবা। আমার অ্যান্সার হচ্ছে জবা।
এরপরে দেখো নিচের কোনটি অপ্রকৃত ফল? কি ফল? অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল নাম আসলে ফল থেকে টুকটাক কিছু আসে, তো অপ্রকৃত ফল আমরা বললে আমাদের মাথায় চলে আসে কি? এই যে আনারস, আপেল, হ্যাঁ, এগুলো হচ্ছে কি অপ্রকৃত ফল, আনারস, আপেল। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে যে ইয়েগুলো আসে, সরোসিস, বেরি, এই ধরনের জিনিসগুলোও কিন্তু তোমাদের আসে। হ্যাঁ, আগে আসছিল 17-18তে আমাদের সময় আসছিল বেরি জাতীয় ফল। হ্যাঁ, এটা কি টমেটো, এরপরে কলা, এগুলো হচ্ছে বেরি জাতীয় ফল। এরপরে এই যে প্রকৃত ফল হচ্ছে আম। এরপরে হচ্ছে যে তোমার এটা মনে রাখবা, যৌগিক ফল কারা? যৌগিক ফল, হ্যাঁ, যৌগিক ফল। যৌগিক ফল হচ্ছে তোমার কে? কাঁঠাল, 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 এরপর হচ্ছে আনারস। ঠিক আছে, কাঁঠাল আর হচ্ছে আনারস। আর যদি বলে গুচ্ছিত ফল কোনটা? গুচ্ছ গুচ্ছ করে থাকে, গুচ্ছিত ফল। গুচ্ছিত ফল হচ্ছে তোমার কি? এটা হচ্ছে যে আতা। আতা কি? গুচ্ছিত ফল। এই যে কমন কতগুলা, এগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, কমন ফলগুলো, ফল থেকে তোমাদের প্রশ্ন আসে, ফলটা ভালো করে দেখে যেতে হবে। ওকে, এবার আমরা দেখি উদ্ভিদ সারির তত্ত্ব থেকে আমাদের বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে। কি তো বলছে, ক্রেবস চক্র, সহজ একটা প্রশ্ন, ক্রেবস চক্র কোষের কোথায় সংঘটিত হয়? আচ্ছা ভাইয়া, তুমি বলো তো ক্রেবস চক্র কোষের কোথায় সংঘটিত হবে? হ্যাঁ, ক্রেবস চক্র, ওকে, ক্রেবস চক্র কোষের কোথায় সংঘটিত হয়? এটা মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। তাহলে ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিসি, এগুলো সব কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। যদি বলে ভাইয়া সাইটোপ্লাজমে কি হয়? সাইটোপ্লাজমে হচ্ছে ভাইয়া আমাদের গ্লাইকোলাইসিসটা হয়। তাহলে সাইটোপ্লাজমে কি হবে বলতো? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হবে কোথায়? সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস হবে কোথায়? সাইটোপ্লাজম। ঠিক আছে, ওকে। এরপরে আসো চক্রীয় ফটোফসফোরাইলেশন। কি বলছে? চক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় ফটোফসফোরাইলেশন কি? চক্রীয় মানে এই যে ধরো ফটোসিস্টেম 1, এইখান থেকে ইলেকট্রন গিয়ে ঘুরে ফিরে আবার এইখানে আসবে। এই জিনিসটা কখন ঘটে? এটার কি বলছে? চক্রীয় ফটোফসফোরাইলেশনে পানির প্রয়োজন হয়। পানির প্রয়োজন হয়। পানির কি এখানে দরকার আছে? পানির এখানে দরকার নেই। চক্রীয় ফটোফসফোরাইলেশনে পানির কোনো দরকার নেই। অচক্রিয়তে পানির দরকার, পানি থেকে ইলেকট্রন আসে। কিন্তু চক্রীয়তে তো ইলেকট্রনটা ঘুরে ফিরে আবার একদিকেই আসে, তাই না? তার মানে এখানে আমরা বলছি ইলেকট্রন প্রবাহ একমুখী। হ্যাঁ, তারপরে ফটোসিস্টেম 1 ও 2 অংশগ্রহণ করে। চক্রীয়তে না, এখানে শুধু ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। পানির প্রয়োজন হয় না। অক্সিজেন এখানে তৈরি হবে না, যেহেতু পানি লাগতেছে না, তার মানে অক্সিজেন উৎপন্ন হবে না। তাহলে ইলেকট্রন প্রবাহটা কি? একমুখী। মানে কি? এই যে দেখো একমুখী, একদিকে হয়ে একদিকে আসছে। এমন না যে একবার এইদিকে গেছে, তারপর আবার এদিকে গেছে, তারপর আবার এদিকে আসছে, এরকম না, একমুখী। এটা বলছে। তাহলে আমরা চক্রীয় ফটোফসফোরাইলেশনে কি বুঝলাম? যে ওরা একমুখী হয়। উদ্ভিদ দ্বারা কোন অ্যানায়নটি দ্রুত শোষিত হয়? এটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো 20-21 সালে আসছে। উদ্ভিদ দ্বারা কোন অ্যানায়নটি দ্রুত? আমরা এইভাবে মনে রাখি যে ক্যাটায়ন হিসেবে দেখো এইভাবে পটাশিয়াম নাইট্রেট, হ্যাঁ, পটাশিয়াম নাইট্রেট, এটা কি হয়? এই পটাশিয়াম নাইট্রেট এরা হচ্ছে দ্রুত শোষিত হয়। আর যদি বলে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট এটা কি? ধীরে শোষিত হবে। ক্যালসিয়াম সালফেট কি হবে? ধীরে শোষিত হয়। তাহলে তোমাকে যদি বলে ধীরে, আস্তে আস্তে, আর দ্রুত কোনটা? পটাশিয়াম নাইট্রেট। তাহলে পটাশিয়াম এবং নাইট্রেট আর ক্যালসিয়াম সালফেট। তাহলে এই যে দেখো এখানে দ্রুত শোষিত হয় কোনটা? সালফেট দ্রুত শোষিত হয়। সরি, কোন আয়নটি দ্রুত? তাহলে নাইট্রেট। সরি, এটা কি হবে? নাইট্রেট। আর ধীরে বললে সালফেট। আর যদি বলতো ক্যাটায়ন, তাহলে আমরা কি দিতাম? পটাশিয়াম। দ্রুত কোন ক্যাটায়ন দ্রুত শোষিত হয়? পটাশিয়াম। ঠিক আছে, তাহলে এইটা থেকে তোমাদের কয়েকবার, মানে মেডিকেলে 2বার না 3বার খালি এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে। তো আমরা এটা একটু দেখে রাখবো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি কোষের কোথায় ক্রেবস চক্র সংঘটিত? এটা আবারও আসছিল। দেখো তাহলে মাইটোকন্ড্রিয়া, এটা তো আমাদের একদম ইজি। হ্যাঁ, সাইটোপ্লাজমে কোনটা ঘটে? গ্লাইকোলাইসিস। ওকে, ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে এডিপি থেকে এটিপি তৈরি করাকে কি বলে? আচ্ছা দেখো, এডিপি থেকে এটিপি যখন হয়, এডিপির সাথে কি হয়? এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়, হয়ে সে এটিপি তৈরি করে। হ্যাঁ, কি করে? সে এডিপির সাথে ফসফেট যুক্ত করে সে
এটিপি তৈরি করে। তাহলে এই যে এডিপির সাথে ফসফেট মিলে এটিপি, এটাকে কি বলে? এটাকে বলে ফটোফসফোরাইলেশন। কি বলে এটাকে ভাইয়া? ফটোফসফোরাইলেশন। ওকে, কি বলবো এটাকে? ফটোফসফোরাইলেশন। ঠিক আছে? আচ্ছা, তো এটা ফটোফসফোরাইলেশন আমরা বুঝে গেছি, ইজি। ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত হওয়া। এরপরে আসুন, হ্যাঁ, এখানে আমরা অনেক দূর এসে গেছি। এটা বলতো, এটা আসছিল সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে সর্বপ্রথম কোন উদ্ভিদ উৎপাদন করা হয়? সোমাটিক এমব্রায়োজেনেসিসের মাধ্যমে সর্বপ্রথম কোন উদ্ভিদটি উৎপন্ন করা হয়? লেটেস্ট প্রশ্ন, বলো, পারবা? আচ্ছা, গত 4-5 বছরের টিস্যু তন্ত্র থেকে তেমন প্রশ্ন আসে নাই, টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা থেকে তেমন প্রশ্ন আসে নাই, বাট এবার আসতেও পারে, বলা যায় না। তো এই জন্য তোমরা টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা পাচ্ছ না। ওকে, তাহলে এটা কি হবে? হ্যাঁ বলো, সোমাটিক এমব্রায়োজেনেসিস। হ্যাঁ, এমব্রায়ো থেকে আমরা একটা উদ্ভিদ বানাবো, ভ্রূণ থেকে উদ্ভিদ তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে ভাইয়া এই যে তোমার গাজর, এটা কি? গাজর। ঠিক আছে, গাজর হচ্ছে সোমাটিক এমব্রায়োজেনেসিসের মাধ্যমে তৈরি হয়। কোনটা? সোমাটিক এমব্রায়োজেনেসিসে এই যে মানে একটা ভ্রূণ, এটা থেকে আমি একটা নতুন উদ্ভিদ করব, এটা হচ্ছে গাজর হয়ে বলা হয়েছে। নিচের কোনটিতে কুড়ি সৃষ্টি হয়? কুড়ি সৃষ্টিতে দেখো এটাতে কি, এই যে কুড়ি দিয়ে আমরা কুড়ি মতো সাইজ কেটে আমরা হচ্ছে যে ওইটা থেকে বানায় নতুন উদ্ভিদ প্রজনন করা হয় কৃত্রিম ভাবে। এটা হচ্ছে রোজ। কিসে? রোজ, গোলাপ। ঠিক আছে, গোলাপে আমার এই ব্যাপারটা ঘটে। টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য দেখো, কি বলছে? টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য। আচ্ছা, টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য আমার কি? উন্নত বীজ তৈরি করা, নতুন ধরনের টিস্যু তৈরি করা, অধিক পরিমাণ টিস্যু তৈরি করা, প্রচুর পরিমাণে নতুন চারা তৈরি করা। তো টিস্যু কালচারে কি হয়? আমার কি এখানে নতুন প্রজাতি বানায় টিস্যু কালচারে? না, আমার এখানে আমি কম সময়ে দ্রুত অনেকগুলো চারা তৈরি করতে পারি, রাইট? আমার আলটিমেটলি এখান থেকে লাভ কি হয় বলো তো? আমরা অনেকগুলো চারা এখান থেকে তৈরি করতে পারবো, রাইট? এটাই তো, হ্যাঁ। বলো। আচ্ছা, ওকে, তাহলে দেখি প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করা। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলা হয়? এই যে এবারে দেখো লাস্ট লেটেস্ট, তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা কি বলি? এটাকে ট্রান্সজেনিক। যে কোনো কিছু রিকম্বিনেন্ট মানে একটু যে ডিএনএ, আরেকটা নতুন ডিএনএ সেটার মধ্যে দিছি, দিয়ে নতুন একটা ডিএনএ বানাইছি, এরপরে ওই ডিএনএটাকে আমি আরেকটা নতুন উদ্ভিদের মানে একটা উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্য পরিবর্তন করলাম। তো ওই যে বৈশিষ্ট্য পরিবর্তন করলাম, ওই উদ্ভিদটাকে বলা হয় কি? ট্রান্সজেনিক উদ্ভিদ। তো এখানে দেখো এটাকে কি বলা হচ্ছে? ট্রান্সজেনিক উদ্ভিদ। ট্রান্সজেনিক উদ্ভিদ। আচ্ছা, রেস্ট্রিকশন এনজাইমের কাজ দেখো, এইখান থেকে জীব প্রযুক্তি থেকে গত বছর 3টা প্রশ্ন আসছে। তো এক এক সময় আসলে এক এক ইয়ে থেকে তোমার প্রশ্ন আসবে। তো এই যে দেখো বিগত আমরা 5-6 বছরের প্রশ্নগুলো যখন ঘাটতেছি 19 সাল পর্যন্ত, তো আমি দেখতেছি যে কিছু কিছু চ্যাপ্টার আছে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, কিছু কিছু যেমন টিস্যু তন্ত্র থেকে তেমন প্রশ্নই আসে নাই। আবার দেখো গত বছর জীব প্রযুক্তি থেকে 3টা প্রশ্ন আসছে অলরেডি, এইটা সহ 3টা 24-25-এ। দেখছো, তার মানে কখন কি আসবে তুমি বলতে পারবে না। আচ্ছা, জি এটা ইজি। রেস্ট্রিকশন এনজাইমকে কি বলে? আমরা বলি আণবিক কাঁচি, তাই না? আণবিক কাঁচি, তার মানে যত এরকম যৌগ কাটাকাটি করার দরকার আছে কে কাটবে? রেস্ট্রিকশন এনজাইম। আচ্ছা, তাহলে আমার এখানে কি আছে? এই যে কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন করা, মানে কাটা। আর যদি বলে জোড়া লাগানো, ডিএনএ খন্ড জোড়া লাগানোর কাজ কে করে? জোড়া লাগাবে হচ্ছে লাইগেজ। যত জোড়া লাগানোর কাজ আসবে লাইগেজ এনজাইমকে তুলে দিবা। ঠিক আছে, কাকে তুলে দিবা? লাইগেজ এনজাইমকে তুলে দিবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীব সাধনী মানে লিভিং টুল হলো,
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান লিভিং টুল কি? হ্যাঁ, মানে যেটা দিয়ে ওরা চালাবে। এটাও দেখো 24-25-এ এটাও আসছে। হ্যাঁ, তাহলে প্রধান লিভিং টুল কি এটা বলছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান লিভিং টুল এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটা দিয়ে সব কাজ করি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর, সেটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড বাহক হিসেবে থাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্লাজমিডকে দিয়ে বিভিন্ন ডিএনএ যুক্ত করা হয়, এগুলা করা হয়। ঠিক আছে, ওকে। প্লাজমিড তো চিনো, ব্যাকটেরিয়ার যে গোল ডিএনএটা থাকে। এটা কোন জিনের মাধ্যমে আলু রোগ প্রতিরোধী হয়েছে? এটা তোমার আজিবুর স্যারের ওই বছর আসছিল, আজিবুর স্যারের বই থেকে, যে কোন জিনের মাধ্যমে আলু রোগ প্রতিরোধী, আলুতে কোন জিন দেওয়া হয়েছে? সেটা হচ্ছে অসমোটিন জিন। তাহলে আলুতে কোন জিন দেওয়া হয়েছে ভাইয়া? অসমোটিন জিন দেওয়ার ফলে ও রোগ প্রতিরোধী হয়েছে। ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য কোনটা? ট্রান্সজেনিক, খেয়াল করো, ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য কোনটা? হ্যাঁ, তাহলে এখানে এটাও তোমার ওই আলিম স্যার না, এটা আজিবুর স্যারের ওই বই থেকে দিয়েছে। ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য কোনটি? এটার অ্যান্সার হচ্ছে উচ্চ অলিক অ্যাসিড সমৃদ্ধ। কি? উচ্চ অলিক অ্যাসিড সমৃদ্ধ, এটা হচ্ছে ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য। তাহলে ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য কি? উচ্চ অলিক অ্যাসিড সমৃদ্ধ। ওকে, আচ্ছা। তারপরে দেখো কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য? প্লাজমিড কি হইতে পারে? দেখো প্লাজমিড মূলত এক ব্যাকটেরিয়া। প্লাজমিড কি? এরকম গোল, এটা একটা দ্বিসূত্রাকার ডিএনএ, গোলাকার দ্বিসূত্রাকার ডিএনএ। এটার জিনের সংখ্যা অল্প সংখ্যক জিন থাকে। এই প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যায় এবং এই প্লাজমিড একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে স্থানান্তর করা যায়। তাহলে আমি বলতে পারি এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে স্থানান্তরের জন্য আমার প্লাজমিড কাজ করে। ঠিক আছে, তাহলে প্লাজমিড কি করবে? এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে স্থানান্তর করানো যায়। তাহলে এইটা একটা প্লাজমিডের বৈশিষ্ট্য। আচ্ছা, কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? ইনসুলিন, যে দেখো ইনসুলিন আমরা বানাই যায়, ডায়াবেটিক্স মানুষের যে ইনসুলিন দেওয়া হয়, এই ইনসুলিন একটা জিন আলাদা করে তৈরি করে ওই জিন থেকে ইনসুলিন বানানো হয়। এখন এই জিন নিয়ে যখন কাজ, তখন মাথায় রাখতে হবে কোন টেকনোলজি? এখানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জিন নিয়ে যখন কাজ, আর যখন ওই চারা এসব নিয়ে কাজ, তখন আবার টিস্যু কালচার। এবং টিস্যু কালচারে তুমি একটা জিনিস বারবার দেখবা, একটা টিস্যু, যেই টিস্যুটাকে তুমি কালচার করবা ওইটারে কি বলে? এক্সপ্ল্যান্ট। তাহলে টিস্যু কালচারে আমি যেই টিস্যুটাকে নিয়ে আমি ওইটা থেকে বিভাজিত করায় ওইটারে কালচার করে ওটা থেকে চারা তৈরি করব, ওই টিস্যুটাকে বলে এক্সপ্ল্যান্ট। আচ্ছা, তো আর এইখানে আমি যখনই কোনো জিন সংক্রান্ত যে কোনো কিছু কাজ হবে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। হ্যাঁ, এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ, এনজাইমগুলো, এগুলা টুকিটাকি আসে এবং টিস্যু কালচারেরও ধাপের ভিতরের গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য থেকেই তোমার বারবার প্রশ্ন আসবে। এবং এদের গুরুত্বের ভিতরে বিভিন্ন, যেমন কোন জিন কোথায় দেওয়া হয়েছে, আলুতে কোন জিন, ওইটাতে কোন জিন, হ্যাঁ, তামাক গাছে কোন জিন আছে, তোমার এই ব্যাকটেরিয়াতে কোন জিন দিছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ক্লোভার ঘাসে, ওই যে ভেড়া যে ঘাস খায়, ক্লোভার ঘাস, ওই ঘাসে কোন জিন দেওয়া হয়েছে, এগুলো তোমাদের বইয়ে আছে। ওই যে জিন কোথায় কোনটা, এগুলো তোমাদের আসে। ওকে, কোনটি ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়, মানে ভাইরাস বিরোধী? মনে রাখবা, ভাইরাস যেমন অ্যান্টিবায়োটিক ঔষধ বলে না, অ্যান্টিবায়োটিক, এটা কি? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর ভাইরাসের বিরুদ্ধে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ইন্টারফেরন। যখনই তুমি ইন্টারফেরন দেখবা, মনে রাখবা ইন্টারফেরন কি করে? এটা ভাইরাস বিরোধী। ওর কাজটা কি? ওর কাজই হচ্ছে ভাইয়া ভাইরাস বিরোধী করা। ঠিক আছে, ওকে। আচ্ছা, নিচের কোন ধরনের উদ্ভিদকে এপিমেরালস বলা হয়? এপিমেরালস বলা হয়। ঠিক আছে, এপিমেরালস কাদেরকে বলা হয় বলতে পারবা এটা? দেখি, এপিমেরালস কাদেরকে বলা হয়? বলো তো।
এটা পারবা? দেখি কে পারো। এটা গতবারের প্রশ্ন। এগুলো তো মেডিকেলের প্রশ্নে সলভ করাচ্ছে তোমাদের, মেডিকেলের প্রশ্ন সব। বলো তো এপিমেরালস এটা কাদেরকে বলা হয়? বলতে পারবা? ডি বলছে, কেউ সি, কেউ এ, এক একজনের এক এক রকম উত্তর পাওয়া যাচ্ছে। আর একটু যদি বলা হয় তাহলে আরো ডিফারেন্ট ডিফারেন্ট উত্তর পাওয়া যাবে নাকি? হ্যাঁ, আর কোনো? পারবে না? ডি 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 হ্যাঁ, খরা প্রতিরোধী। কি বলা হয়? খরা প্রতিরোধী। হ্যাঁ, খরা প্রতিরোধী। ওকে, এটা বলা হয়। আচ্ছা, যাই হোক, খরা প্রতিরোধী। হ্যাঁ, এফিমেরালস প্ল্যান্ট। আচ্ছা, তারপরে দেখো কোনটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এক্স-সিটু কনজারভেশন। এক্স-সিটু কনজারভেশন মানে কি? আচ্ছা, তোমরা কি অ্যান্সার করছো? আচ্ছা দেখো, কোনটি এক্স-সিটু কনজারভেশন মানে তুমি সংরক্ষণ করবা কোনো উদ্ভিদকে, সংরক্ষণ করবা। এখন এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টারে আছে, এই টপিকগুলা দেখবা আছে। তো এক্স-সিটু কনজারভেশন কি মানে তুমি একটা জিনিসকে সংরক্ষণ করবা, এটাকে পরিবেশের বাইরে নিয়ে, অর্থাৎ পরিবেশের ভিতরে না, পরিবেশের ভিতরে যদি সংরক্ষণ করো ইন-সিটু, পরিবেশের বাইরে নিচ্ছ, ধরো কোনো আলাদা ব্যাংকের মধ্যে, কোনো কাচের পাত্রের মধ্যে, এই ধরনের কৃত্রিম কোনো জায়গায় নিয়ে যাচ্ছ, এটাকে বলে এক্স-সিটু কনজারভেশন। এক্স বাইরে, আর ইন-সিটু মানে পরিবেশের ভিতরেই তুমি ধরো কোনো পার্ক, কোনো উদ্যান, এইসব জায়গায় যখন তুমি সংরক্ষণ করবা এটাকে বলে ইন-সিটু। তো এখানে বলছে যে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এক্স-সিটু কনজারভেশন নয় কোনটি? নয়, এক্স-সিটু নয় কোনটা? তার মানে আমাকে বুঝাইতে চাচ্ছে ইন-সিটু কোনটা। দেখো বোটানিক্যাল গার্ডেন, হ্যাঁ, টিস্যু কালচার, ইকো পার্ক, পশুপালন। আচ্ছা দেখো, এগুলো কৃত্রিম ভাবে পশুপালন, আলাদা একটা এলাকা জুড়ে তুমি পশু পালতেছো। টিস্যু কালচার কাচের পাত্রের মধ্যে করতেছো। বোটানিক্যাল গার্ডেন নিজের মতো কৃত্রিম উপায়ে আলাদা একটা গার্ডেন বানায় ওইখানে সংরক্ষণ করতেছো। কিন্তু ইকো পার্ক, দেখো আমরা যে বলি না ইকো পার্ক, ইকো পার্ক কি? ইকো পার্ক হচ্ছে একটা প্রাকৃতিক জায়গা যেখানে অটোমেটিক এগুলোকে সংরক্ষণ করা হয়। তাহলে ইকো পার্ক হচ্ছে একটা এক্স মানে ইন-সিটু কনজারভেশন। তার মানে আমাকে যখন বলছে এক্স-সিটু নয়, তার মানে আমি বলবো ইকো পার্ক, কারণ ইকো পার্ক ইন-সিটু, এটা একটা প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া। আচ্ছা, পিরানহা কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের প্রাণী? পিরানহা, পিরানহা হচ্ছে ভাইয়া নিওট্রপিক্যাল। এই যে প্রাণীগুলো তোমাদের বইয়ে ছক আছে কিছু, এই ছকগুলো একটু দেখে নিতে হয়, ওই ছকগুলো একটু পড়ে নেবা। নিওট্রপিক্যাল। কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয়? হ্যাঁ, কি বলছি? ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয়, এটার কথা বলছে, ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয়। তো এই যে দেখো, ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয়, অভিপ্রয়াণ, অভিবাসন, জন্মহার, মৃত্যুহার, এগুলো দিয়ে আমরা ঘনত্ব নির্ণায়ক বুঝি। কিন্তু প্রজাতি বৈচিত্র্য, প্রজাতির মধ্যে বিভিন্ন রকম, এইটা দিয়ে তো তুমি ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য বের করতে পারবা না, তাই না? তাহলে এইটার কথা বলছে প্রজাতি বৈচিত্র্য। তাহলে আমাকে অ্যান্সার বললে এইটা বলবো। আচ্ছা, কম তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা যায়? কম তাপমাত্রায়, অল্প তাপমাত্রায় ধরো তুমি সংরক্ষণ করতে চাচ্ছ, হ্যাঁ, সাধারণত আমরা কাদেরকে করি? হ্যাঁ, অল্প তাপমাত্রায় যদি তুমি সংরক্ষণ করতে চাও তাহলে তুমি কি করবা? ওকে, অল্প তাপমাত্রায় তুমি
সংরক্ষণ করতে চাও, তাহলে কি করবা? কাকে কম তাপমাত্রায় সংরক্ষণ করা যায়? এটা হচ্ছে রাইজোম বাল্ব। দুইটারই বলা যায় সি এন্ড ডি বোথ। রাইজোম বাল্ব দুইটাকেই তুমি কম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবা। নিচের কোন উদ্ভিদটি সচরাচর ম্যানগ্রোভ বনে পাওয়া যায়? হ্যাঁ, ম্যানগ্রোভ বনে পাওয়া যায় কোনটা? বলো, ম্যানগ্রোভ বনে পাওয়া যায় কোনটা সচরাচর? বাবা, সচরাচর ম্যানগ্রোভ বনে কোনটা পাওয়া যায়? আমরা সুন্দরী গাছ বা এগুলো বলি না, তো এখানে একটা আছে যে হেরিটিয়েরা ফর্মেস। হেরিটিয়েরা ফর্মেস, ঠিক আছে, হেরিটিয়েরা ফর্মেস। এই যে গাছটা, এটা হচ্ছে সচরাচর ম্যানগ্রোভ বনে পাওয়া যায়, সুন্দরী গাছের মতো। হ্যাঁ, হেরিটিয়েরা ফর্মেস। তো এগুলো, আর বাকিগুলো দেখো, এই যে ট্রিটিকাম স্টিপাম, এটা কি গম? এটা কি ম্যানগ্রোভে থাকে? ওই সুন্দরবনে কি এগুলো পাওয়া যায়? না। ম্যানগিফেরা ইন্ডিকা, আম, ধান, এগুলো তো নর্মাল এলাকায়। তাহলে এই যে হেরিটিয়েরা ফর্মেস, হ্যাঁ, এগুলো হচ্ছে ওই সুন্দরবনের যে ম্যানগ্রোভ অঞ্চল সেসব জায়গায়। তো এই যে জীবের পরিবেশ, এই জায়গা থেকে তোমাদের কয়েকটা যে ওই যে কনজারভেশন, এক্স টু ইনসিটু কনজারভেশন, ওই জায়গাটা থেকে প্রশ্ন আসে, উদাহরণগুলো থেকে আসে। তারপরে তোমার প্রশ্ন আসে এই যে কোনটা কোন অঞ্চলের প্রাণী। হ্যাঁ, কোন প্রাণীটা কোন অঞ্চলে, এই যে 6টা অঞ্চল আছে, ভৌগোলিক অঞ্চল কয়টা? 6টা। এই 6টা অঞ্চলে কোন প্রাণীগুলা, কয়েকটা প্রাণী, ওগুলো আমরা মেইন ক্লাসে তোমাদেরকে আরো ডিটেইলে পড়ায় দিই। আর তোমার হচ্ছে যে কিছু গ্যাপে গ্যাপে কিছু ওই এই উদ্ভিদের কমন কিছু বৈশিষ্ট্যগুলা, স্পেসিফিক কয়েকটা বৈশিষ্ট্য, এগুলো থেকেই আসলে এখানে মেইন প্রশ্নগুলো আসে জীবের পরিবেশ থেকে। এখানে তোমাদেরকে অন্য এত কোনা কানা থেকে দিবে না। দেখো ঘুরে ফিরে এগুলাই দিচ্ছে যে এটা কোন উদ্ভিদ কোথায়, এখানে কম তাপমাত্রায়, ওই যে কিছু বৈশিষ্ট্য আসে, ওই বৈশিষ্ট্যগুলো আমরা পড়াই দেবো। যে হেডলাইন, হ্যাঁ, হেডলাইন যে এটা 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 এটা, এগুলো হচ্ছে ঘনত্ব, জীবগোষ্ঠী নিয়ে। জীবগোষ্ঠী একটা প্রাণীর, এটা যখন গোষ্ঠী হিসেবে থাকে তো ওদের বৈচিত্র্য, ওদের কখনো বৈশিষ্ট্য, ঘনত্ব বৈশিষ্ট্য নির্ণায়ক না। তো এইগুলো বৈশিষ্ট্য, এই যে এলাকা, অঞ্চল, কোন অঞ্চল কোনটা, কোন অঞ্চলের প্রাণী, এবং দেখো এই যে এক্স সিটু ইন সিটু কনজারভেশন, এগুলা থেকে তোমাদের প্রশ্নগুলো আসে এবং এগুলাই আমাদেরকে পড়তে হয় ঘুরে ফিরে। তো এই হচ্ছে আমার বিগত 6-7 বছরে, গত 6-7 বছরে বায়োলজি প্রথম পত্রে আসা প্রশ্নগুলো, একদম লেটেস্ট। আমি 24-25-এর প্রশ্নগুলো এখানে সলভ হয়ে গেছে, 23, 24, 22, 21, 20, 19, এগুলো সবগুলো কিন্তু তোমার সলভ হয়েছে। হ্যাঁ, ইভেন ডেন্টালে আসছে, এমনগুলোও সলভ করাই দিয়েছি তোমাদেরকে। তো এই যে বায়োলজি ফার্স্ট পেপার কোনো জায়গায় কোনো চ্যাপ্টার থেকে বেশি আসছে, কোনো চ্যাপ্টার থেকে আসেই নাই গত কয়েক বছরে। তুমি দেখছো জীব প্রযুক্তি থেকে গত বছর 3টা প্রশ্ন, কোষ রসায়ন থেকে 3টা প্রশ্ন দিছে। তার মানে কিছু কিছু চ্যাপ্টার থেকে যেগুলো থেকে হুট করে দেখবা 3-4টা আসছে। তো কোন চ্যাপ্টার থেকে আসবে এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। এমনও চ্যাপ্টার গেছে, দেখো টিস্যু তন্ত্র থেকে গত বছর কোনো প্রশ্নই আসে নাই, নগ্নবীজি থেকে কোনো প্রশ্নই আসে নাই। তার মানে যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে, এই জন্য আমাদের প্রত্যেকটা রেডি থাকতে হবে। শৈবাল ছত্রাক থেকে গতবার ভালোই প্রশ্ন দিচ্ছে, এর আগে আরেকবার শৈবাল ছত্রাক থেকে অনেকগুলো প্রশ্ন দিচ্ছে। এমনও হতে পারে এবছর শৈবাল ছত্রাক থেকে প্রশ্নই দিতেছে না, হইতেই পারে। সো আমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে? আর তোমরা যারা এইটার বেসিক ভালো ক্লাস করতে চাও তারা আমাদের সাথে আমাদের আইসিইউ উইকের মাধ্যমে আমাদের টার্গেট ডিএমসি কোর্সে যুক্ত হবা। প্রোমো কোড দেওয়া আছে, হ্যাঁ, 1500, ডিএমসি 1700, এই প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা 4300 টাকায় কিনতে পারবা। ওকে, সো আশা করি এনজয় করছো। তোমাদের কালকে আরেকটা ক্লাস হবে, তোমাদের হামিম ভাইয়া নিবে। আজকে এতটুকুই থাকবে।